2 নম্বর যদি সেন্টার ভার্সেস স্টেট হয়ে যায় 3 নম্বর যদি একদিকে সেন্টার ভার্সেস স্টেট একটা স্টেট হতে পারে বা স্টেটস হতে পারে বুঝতে পারলি এরকম লিখতে বুঝতে পারলি সেকেন্ডে কি সেন্টার ভার্সেস স্টেট তাই তো আর সেন্টার ভার্সেস স্টেট আর এটাতে সেন্টার ভার্সেস স্টেট মানে কিছু স্টেট একদিকে হয়ে গেছে আর সেন্টারের উপরে কেস করে দিয়েছে তো ওই টাইপের কেস মানে বিবাদ এমন কোনো মামলা বা এমন কোনো বিবাদ যেগুলো স্টেট ভার্সেস স্টেট হতে পারে সেন্টার ভার্সেস স্টেট হতে পারে বা সেন্টার ভার্সেস স্টেট হতে পারে বা এটাও হতে পারে এই শুধু এই দুটো মাথায় রাখ এই দুটো মাথায় রাখলেই হয়ে যাবে এগুলো তো এরই একটা এলাবোরেট ফর্ম ভাব আচ্ছা এরকম হতে পারে ধরো একটা বিবাদের উপরে সেন্টার আর কয়েকটা রাজ্য একদিকে হয়ে গেছে আর একটা রাজ্য বা আরেক কয়েকটা রাজ্য আরেকদিকে হয়ে গেছে এরকম আর কি সেটাও হতে পারে তো এই সব কেস তুই আপনাদের বের করতে পারবি শুধু এই দুটো মাথায় রাখ স্টেট ভার্সেস স্টেট আর সেন্টার ভার্সেস সেন্টার ভার্সেস স্টেট হতে পারে এখানে হতে পারে এটা আমি লিখিনি আরেকটা লিখিনি এটা এরকম হতে পারে এটা এদেরই কেস না লেখাই উচিত সেন্টার প্লাস স্টেট একদিকে কিছু ভার্সেস স্টেট একদিকে আর কিছু স্টেট একদিকে তো এরকম হতে পারে তো এইসব এরই একরকম ফর্ম তো এই টাইপের বিবাদ মানে রাজ্য সরকারের মধ্যে কোনো বিবাদ চলে আসে মানে বিহার পশ্চিমবঙ্গের মধ্যে কোনো বিবাদ চলে এসেছে যেমন কি বলে কর্ণাটক আর কেরালার মধ্যে কর্ণাটক তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলে কাবেরী জল বিবাদ কাবেরী নদীর জল নিয়ে বিবাদ চলে তো সেই টাইপের বিবাদ কোথায় যাবে সুপ্রিম কোর্টে চলে সেন্টার ভার্সেস স্টেটও বিবাদ চলে যেতে পারে ধরো যেমন একটা তোকে আমি বলি বর্ডার জানিস তো যেসব বর্ডার স্টেট আছে না যেগুলো যেমন ধরো পাঞ্জাব এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ধরে বিহার ইউপি ওদের জম্মু কাশ্মীর আমি আসি বা রাজস্থান পাঞ্জাব এইসব টাইপের এরিয়া এগুলো বর্ডার এরিয়া মানে এগুলো বর্ডার স্টেটে বলা আছে বিএসএফ জানিস তো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এরা করে কি এরা বলে যে ধরো এবারে আমি তোর ভাগ দেখেছিস তো ভারতের ভাগ এরকম হয় না 20 ডিগ্রি এরকম থাকে উপরটা দিকে যদি এরকম করে থাকে এই সাইডে এটা তো পাকিস্তানের গায়ে বরাবর সেটা থাকে এটা ধরো এটা বর্ডার এবার কথা হচ্ছে বিএসএফ কে বলা আছে যে এই বর্ডার লাইন থেকে 15 কিলোমিটার অবধি বিএসএফ তার নিজের মানে নিরিখে রাখতে পারে মানে বিএসএফ তার নিজের কন্ট্রোলে রাখতে পারে মানে এইখানকার ল এন্ড অর্ডার মানে বর্ডার থেকে 15 কিলোমিটার ভেতরে দিকে দেশের 15 কিলোমিটার ভেতরের দিকে ওই এরিয়াটা মানে একদম বর্ডার লাইন বরাবর বর্ডারের রক্ষা দায়িত্ব বিএসএফ এর আছে শুধু পাকিস্তান আর বাংলাদেশের বর্ডারটা রক্ষা দায়িত্ব বিএসএফ এর আছে আমাদেরকে অন্যান্য লোকের আছে সেটা আলাদা তো ওটা কোন ডিপার্টমেন্ট সেন্ট্রালের ওটা বিএসএফ কাদের হোম মিনিস্ট্রি আন্ডারে আছে হোম মিনিস্ট্রি সেন্টারে বর্ষা চলে তো কথা হচ্ছে বিএসএফ কে বলা বিএসএফ এর মানে এতে আছে আইনে আছে বিএসএফ এর নিয়মে আছে যে বর্ডার থেকে 15 কিলোমিটার অবধি ভেতর অবধি বিএসএফ ল এন্ড অর্ডার মেইনটেইন করতে পারবে মানে ওখানে সে কাউকে চাইলে অ্যারেস্ট করতে পারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সে সেটা করতে পারে 15 কিলোমিটার মানে পাওয়ার আছে বর্ডার বিএসএফ এবারে হঠাৎ করে বিএসএফ বলো যে আমাকে বিএসএফ বলা মানে সেন্টার বলো সেটা বলো যে বিএসএফ এবার থেকে 50 কিলোমিটার অবধি ভেতর অবধি মানে এ রাখে হ্যাঁ মানে ল এন্ড অর্ডার মেইনটেইন করবে তখন স্টেট বলতে পারে যে আপনি যদি 50 কিলোমিটার ভেতর অবধি নিয়ে নেন আমরা খবর পশ্চিমবঙ্গে দেখেছিস তো পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এরিয়া এতটা পাতলা দেখেছিস আমাদের পশ্চিমবঙ্গে যেটা চিকেন নেক বলে শুনেছিস কোন সময় হ্যাঁ ওটা চিকেন নেক বলে এরিয়া আছে না আমাদের পশ্চিমবঙ্গের এরিয়া পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর আর ওই মানে নর্থ বেঙ্গল উত্তর দিনাজপুরে একটা জায়গা আছে চোপড়া বলে ওখানে ডিসটেন্স 9 কিলোমিটার এধারে নেপাল ওধারে বাংলাদেশ আর মাঝখানে পশ্চিমবঙ্গের ওই ঘাটটা চলে গেছে ওটা চিকেন নেক বলে ওটা ওই এরিয়াটা চোপড়া ওই এরিয়াটার নাম আছে ওটা 9 কিলোমিটার টোটাল ডিসটেন্স 9 কিলোমিটার বাবু তুই ওখানে যে বিএসএফ গুলো আছে তারা যদি বলে আমরা ভেতর অবধি চলে যাবো তাহলে পুরো জায়গায় দখল করে নিল পশ্চিমবঙ্গের এই পুরো এরিয়াটাই তো এদের চলে যাবে তাহলে রাজ্য সরকার বলবে যে রাজ্য সরকার আছে উঠে বলবে যে আপনাদের যদি আমাদের উপর বিশ্বাসই নেই আমাদের রাজ্য সরকার পুলিশের উপর আপনি বিশ্বাস করতে পারছেন আপনি 50 কিলোমিটার ভেতর অবধি যদি ল এন্ড অর্ডার আপনি মেইনটেইন করবেন বলে তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এখানে কি পুলিশ করে কি ল এন্ড অর্ডার মেইনটেইন করে এখন কথা হচ্ছে আপনি আপনার বিএসএফ যদি মেইনটেইন করবে বলে তাহলে পুলিশ রেখে বললাম কি তাহলে আপনি তো আমাদের উপর বিশ্বাস করতে পারছেন তাহলে অ্যাকচুয়ালি রাজ্য সরকার রেখেই লাভ কি বিবাদ হয়ে গেছে সেন্টার স্টেটে চলে যাবে বিবাদ কে সাটাবে কি তো এটা লেখা তো থাকবে কোথাও একটা নিয়ম কানুনে 131 নম্বর দিকে লেখা বুঝছেন তো লিখে নিয়ে এটা আচ্ছা একটা একটা ইয়ে আছে
বর্ডার রোড বিআর বর্ডার রোড অর্গানাইজেশন ডিফেন্স মিনিস্ট্রি আন্ডারে আছে। ওরা কি করছে তো বর্ডার এরিয়া বরাবর রোড বানায়, ঠিক আছে। এবার কথা হচ্ছে এটা হয়ে গেছে, দেখা যাচ্ছে এগুলো বুঝলাম কেন। আজকে 395টা করিয়ে দেবে। হুম 395টা করিয়ে দেবে। না রে 395 কোথায়, আজকের কোয়ালিটির 60% শেষ হয়ে যাবে, মানে 151 অবধি শেষ হয়ে যাবে। 395 শেষ করতে তো কোয়ালিটি শেষ হয়ে যাবে। সেটাই তো বলছি। কোয়ালিটি কোন ক্লাসে হবে না, কোন টাইম মারতে না কোয়ালিটি শেষ করতে। এই এখন আজকে বায়োলজি ধরবো, সায়েন্স গুলো ছোট ছোট আছে না, এগুলো কম্প্যাক্ট করা যায়, সব বুঝে করা যায়। আচ্ছা আপিলের অধিকার, সুপ্রিম কোর্টে আপিলের অধিকার। ওটা 132 শুরু। আচ্ছা এটা 3 নম্বর আপিল আছে। সুপ্রিম কোর্টে আপিলের অধিকার। আপিল কি? আপিল মানে আপিল করতে পারবে। আপিল অ্যাকচুয়ালি বাংলাতে আপিল বলে আর ইংরেজিতে আপিল বলে। আপিল মানে সুপ্রিম কোর্টে আপিলের অধিকার থাকে, মানে ধরো ডিস্ট্রিক্ট কোর্টে কোনো ফয়সালা ঠিক মানে ঠিক নাই পেলি, তুমি হাইকোর্টে আপিল করতে পারবে। হাইকোর্টেও তুমি কোনো নাই পেলে না, তুমি যাবে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। এবার কথা হচ্ছে 3 রকম আপিলের তুমি অধিকার পাবে। এখানে 3 রকম, একটা হচ্ছে 132 নম্বর আপিল সংবিধান সংক্রান্ত আপিলের অধিকার। দেওয়ানি মামলা সংক্রান্ত আপিলের অধিকার। ফৌজদারি মামলা সংক্রান্ত আপিলের অধিকার, ঠিক আছে। আমি আজকে তোদের বেশি দেবো না, কেননা এগুলো এতটা ইম্পর্টেন্ট। কিছু এখানে আপিলের অধিকার একটু ইম্পর্টেন্ট আছে, আর যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেছি সব সব বলবো। হ্যালো আমি চাবি দিয়ে বলেছি বলেছিল। তাহলে আপিলের অধিকার 129 নম্বর একটা সংবিধান সংক্রান্ত আপিল অধিকার। ধরো এমন কোনো কেস এলো যেটা টাকা পয়সা সংক্রান্ত মামলা, মানে টাকা পয়সা মানে মামলাটা টাকা পয়সা সংক্রান্ত ছিল, সেটা ডিস্ট্রিক্ট কোর্টে লড়েছো, ন্যায় পাও, হাইকোর্টে আপিল করেছো, হাইকোর্টে ন্যায় পাও, তখন তুমি সুপ্রিম কোর্টে আপিল অধিকার। টাকা পয়সা সংক্রান্ত যত মামলা না সেটা বলে দেওয়ানি মামলা, ঠিক আছে। আর ক্রিমিনাল সংক্রান্ত যত মামলা, খুন মার্ডার ধর্ষণ এই সমস্ত যত রাজ্যের মার্ডার সেগুলো সব ফৌজদারি মামলা। টাকা পয়সা সংক্রান্ত যত মামলা সেগুলো। আর সংবিধান সংক্রান্ত মানে এমন কোনো মামলা যেটাতে সংবিধানের কোনো মানে রূপরেখা চেঞ্জ হচ্ছে, মানে ধরো কারো মানে এমন কিছু মামলা যেখানে সংবিধানে কিছু চেঞ্জ চলে আসছে, যেটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, যদি ন্যায় দিতে চাই, ওই লোকটাকে ধরো এমন কোনো মামলা সে করেছে, ধরো তাকে যদি ন্যায় দিই না তাহলে সংবিধানে এমন কিছু চেঞ্জ করতে হবে, সেই রকম সংক্রান্ত যদি কোনো মামলা উঠে আসে তাহলে সেটা চলে যাবে 132 সংক্রান্ত। 132 133 134 এগুলো সবই আপিলের অধিকার। কোথায়? সুপ্রিম কোর্টে। প্রত্যেকে যদি হ্যাঁ, তারপরে কি তুমি একদম ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যাবে না, এই লজিক মানে বাই বাই আসবে আর কি। যেমন হাইকোর্টে ডিসি কোর্টে না হলো, হাইকোর্টে না হলো, তখন সুপ্রিম কোর্টে এই দুটো সংক্রান্ত মামলা, ব্যাস আর কিছুই নেই এখানে। এখানে একদম ডিরেক্ট চলে যাবে 137 আর মাঝখানে 135 আছে ফেডারেল কোর্ট, আমি বলতে পারতাম, তারপরে 136 আছে স্পেশালি আপিল, এগুলো আমি বলছি না, কারণ এগুলো না অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কথা বলতে গেলে ইউপিএসসি কে দিচ্ছে, এখানে যদি ইউপিএসসি কি তবে লাগবে, আর নয়তো এগুলো কোনো কাজে লাগে না।
এসপিসিএ তো স্পেশাল লিভ পিটিশন থাকে তুমি ডিরেক্ট সাইন্টিফিক চলে যাচ্ছে 137 সাইন্টিফিক চলে যাও দেখো তোমরা যদি লিখতে চাও তো লিখে রাখতে পারো আমি তোমাদের পিডিএফ তো দিয়েই দেবো পুরো 100 300 ভাষার এটা তো লিখতে থাকবে এগুলো যেগুলো যে যে এগুলো আমি বলিনি না ওগুলো ওখানে সব লেখা আছে কোনো কাজে লাগবে না 137 দেখো সুপ্রিম কোর্ট এটা আমি লিখবো না এটা লিখ সুপ্রিম কোর্ট তার নিজের রায় পুনরায় বদলাতে পারে সুপ্রিম কোর্ট তার নিজের রায় পুনরায় বদলাতে পারে ঠিক আছে লেখো যে সুপ্রিম কোর্ট তার নিজের রায় পুনরায় বদলাতে পারে হয়েছে ব্র্যাকেটে এটা লিখে রাখো জুডিশিয়াল রিভিউ সাইডে ব্র্যাকেটে এটা মানে কি আমি বলছি তোমাকে বুঝলে জুডিশিয়াল রিভিউ কি জুডিশিয়াল রিভিউ হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের রায় পুনরায় বদলাতে পারে মানে ধরো আমি তোমাদের যখন কেস পড়াবো তখন বলবো দুটো কেস ছিল একটা কেস ছিল চম্পকম দুরাই রাজন কেস আর একটা ছিল হচ্ছে বেরুবাড়ি মামলা এই দুটো কেসে বলেছিল প্রস্তাবনা আছে না প্রস্তাবনা প্রিয়াম্বল সংবিধানের অংশ না সুপ্রিম কোর্টই বলেছিল কিন্তু কেশবানন্দ ভারতী কেসে এসে কেশবানন্দ ভারতী তার নাম শুনেছিস নিশ্চয়ই কেশবানন্দ ভারতী এসে কেসে বলছে যে প্রস্তাবনা এর অঙ্গ তো সুপ্রিম কোর্ট আগে একবার দুটো কেসে দুবার বলেছে যে প্রস্তাবনা এর অঙ্গ কিন্তু আবার এসে পরে তো কেউ তো বলতে পারে যে আপনি তো বলেছিলেন আগে প্রস্তাবনা এর অঙ্গ এখন আবার কি করে বলছেন প্রস্তাবনা এর অঙ্গ আমার কাছে পাওয়ার আছে কিসের পাওয়ার জুডিশিয়াল রিভিউ পাওয়ার মানে আমি রিভিউ করতে পারি আমার রায় আমি আবার পুনরায় বদলাতে পারি আমার কাছে পাওয়ার আছে আমার মনে ওই সময় মনে হচ্ছে আমার ওই রায়টা ঠিক না এখন এসে মনে হচ্ছে যে ওই রায়টা ঠিক তো আমি চেঞ্জ করতে পারি আমার কাছে পাওয়ার আছে ওই টাইপের নিজের রায় বদলানোর পাওয়ারও দিয়ে রেখেছে মানে সংবিধান সুপ্রিম কোর্টকে সেটা কত নম্বর আর্টিকেল 37 নম্বর আর্টিকেল জুডিশিয়াল এটা খুব ইম্পর্টেন্ট জুডিশিয়াল ওইটা পড়ে এটা জুডিশিয়াল রিভিউ পাওয়ার আছে বা সুপ্রিম কোর্ট নিজের রায় বদলানোর পাওয়ার আছে মানে রিভিউ করা লাগে কি রিভিউ কি বলি তুমি না তো খাতা পরীক্ষা রিভিউ করতে পারিস নাকি কি নিচে খাতা দেখা চেক করা নিজে তো যদি কিছু ভুল থাকে তো সেটাকে আমি আবার শুধরাতে পারি মানে কথা হচ্ছে ভুল থাকে তুই খাতায় কেউ শুধরাতে পারবি না তুই নাম্বারের জন্য অ্যাপিল করতে পারবি কিন্তু সুপ্রিম কোর্ট শুধরাতে পারে সুপ্রিম কোর্ট শুধরাতে পারে সে আবার নিজের রায়ও দিতে পারে চেঞ্জও করতে পারে সবকিছু করতে পারে টোটালি তাই বলে জুডিশিয়াল এই পাওয়ারটাকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ ঠিক আছে তো আসি দাও সুপ্রিম কোর্টের পাওয়ার এখানে চলে যাও 139 নম্বর আর্টিকেল বুঝছেন সুপ্রিম কোর্টের রিট জারি করার অধিকার এখানে শুধু সুপ্রিম কোর্টের রিট জারি করার অধিকার তোরা এবার বলবি কার কার মনে হচ্ছে রিট আচ্ছা তো রিট কোথায় পড়েছিস আমি রিট সংক্রান্ত কিছু তো বলেছি আগে কি বলেছি কখন কোথায় কত নম্বর আর্টিকেল বলেছি কি করছিস ওই নাম সুযোগ ভালো নাম্বার আছে তোমার ধন্যবাদ
রিট আচ্ছা রিট জারি করার অধিকার তুমি কত নম্বর আর্টিকেল বলছো রিট ইস্যু করার অধিকার তো সুপ্রিম কোর্টে আছে কত নম্বর আর্টিকেল বলছো তোরা পড়ছিস তো আগে কিছুই পড়িস নি বোঝা যাচ্ছে 32 নম্বর আর্টিকেল তোরা কি ভুলে যাচ্ছিস নাকি ও দেখছে মানে খাতা খুলে আরে দেখছিস না রিট জারি করার তোদের তোদের কি হয়েছে রে তোরা পড়ছিস হচ্ছে না এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু 32 নম্বর আর্টিকেল রিট জারি করার অধিকার সুপ্রিম কোর্টের আছে কত নম্বর আর্টিকেলে আছে না 32 নম্বর আর্টিকেল তবে হচ্ছে ওই রিটগুলো কি জানিস তো মূল অধিকার সংক্রান্ত যদি কোনো তোমার মানে মৌলিক অধিকার নিজস্ব মৌলিক অধিকার যদি হনন হয় তখন রিট জারি করার অধিকার আছে সুপ্রিম কোর্টের সেটা 32 নম্বর আর্টিকেল মৌলিক অধিকার ছাড়া আর অন্যান্য জিনিসের ক্ষেত্রে ওই 5 রকমের রিট তোদেরকে 5 রকমের রিট তো আমি বলেই দিয়েছি মনে আছে না হ্যাঁ ওই বন্দি ইংরেজি বল ইংরেজি তারপর বাংলা শুরু করিস বাংলা পরীক্ষা আসে না কোনো পরীক্ষা বাংলা আসে না ওই হেভিয়াস কর্পাসই আসে এখন হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস কোয়ারেন্টো সার্টিওরারি প্রহিবিশন এই যে 5টা রিট আছে না ওই এই 5 রকমের রিট 32 নম্বর আর্টিকেলেও আছে আর 139 নম্বর আর্টিকেলেও আছে এটা কি 32 নম্বর আর্টিকেল যেটা আছে সেটা মৌলিক অধিকার সংক্রান্ত কোনো মামলা আসলে এটাতে মৌলিক অধিকার ছাড়া যদি অন্য কোনো মামলা দেয় সুপ্রিম কোর্টের রিট জারি করার অধিকার আছে ওই 5টা রিট ওই 5 রকমের রিট আছে ওই 5 রকমের রিট জারি করার অধিকার আছে এবারে মৌলিক অধিকার সংক্রান্ত যদি কোনো মামলা হয় তাহলে তারা এই 5 রকমের রিট জারি করতে পারে মৌলিক অধিকার ছাড়া যদি অন্য কোনো সংক্রান্ত মামলা হয় তাহলেও 5 রকমের রিট জারি করতে পারে ওই যে মৌলিক অধিকার সংক্রান্ত কোনো মামলা হলে তাহলে যে 5 রকমের রিট জারি করার অধিকার সেটা 32 নম্বর আর্টিকেল আছে আর মৌলিক অধিকার ছাড়া আর কোনো বিষয় হলে যে ওই 5 রকমের রিট জারি করার অধিকার সেটা আছে 139 নম্বর আর্টিকেল বুঝছেন দেখো সুপ্রিম কোর্টের রায় এটা কি অন্য না 141 অনুমা কি বলছি মানে এটা কি ওই ওটার সঙ্গে না 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 আচ্ছা অন্য ও হ্যাঁ অন্য আর 148 নম্বর সুপ্রিম কোর্টের রায় সমস্ত কোর্টের উপর মানে সমস্ত কোর্টের উপর বা সমস্ত কোর্টের উপর বা সমস্ত নিম্ন কোর্টের উপর নিম্ন আদালতের উপর সুপ্রিম কোর্টের রায় সমস্ত নিম্ন আদালতের উপর কার্যকারী হয় অর্থাৎ অর্থাৎ সমস্ত নিম্ন আদালত সুপ্রিম কোর্টের রায়কে মানতে বাধ্য অর্থাৎ সমস্ত নিম্ন আদালত সুপ্রিম কোর্টের রায়কে মানতে বাধ্য বুঝছেন সমস্ত রকমের তাদের নিম্ন আদালত তাদের সমস্ত নিম্ন আদালত সুপ্রিম কোর্টের রায়কে মানতে বাধ্য বুঝছেন এটা 148 এবার ডিরেক্ট 148 এটা কথা এটা কি এটা তো বড় দরকার নেই নিশ্চয়ই সুপ্রিম কোর্ট যা রায় দেবে সমস্ত নিম্ন আদালতকে মানতে হবে হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট সব কিন্তু সব কোর্টের উপর মানতে রায় কিন্তু মানতে বাধ্য এটা লেখা আছে আচ্ছা 143 আর কিছু নেই 143 হয়ে গেলে শেষ এবার ডিরেক্ট আমি 148 চলে যাব এখানে কোর্স শেষ হয়ে যাবে এগুলি তোদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর কিছু আর্টিকেল ইম্পর্টেন্ট তাও তো মাঝখানে গুলো ইম্পর্টেন্ট হয়েছে 131 নম্বর তাও 100 মানে সিভিল সার্ভিস মানে ডব্লিউসিএস পরীক্ষাটা দিয়ে দেন 131 নম্বর 32 নম্বর এগুলো ইম্পর্টেন্ট হয় নরমাল পরীক্ষা দিলে এসবও পড়ে না সুপ্রিম কোর্টে শুধু খালি ওই চিফ জাস্টিস বা এটা হচ্ছে ওইগুলো ওই দুটো একটা আর্টিকেল পড়ে বা সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল আছে ওইটুকুই পড়ে যায় তাহলে কি আর রিড পড়ে যায় হয়েছে 143 নম্বর আর্টিকেলে দেখো রাষ্ট্রপতিকে পরামর্শ দান করতে পারে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দানের অধিকার আছে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতিকে পরামর্শ দানের অধিকার আছে সুপ্রিম কোর্টে আচ্ছা এখানে একটা জিনিস তুমি বুঝে নাও সুপ্রিম কোর্ট মানে অ্যাকচুয়ালি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখানে
রাষ্ট্রপতি কোন একটা বিষয়ে পরামর্শ দেওয়া, মানে কোন একটা জরুরি বিষয় যেটা আইন সংক্রান্ত, রাষ্ট্রপতি চাইলে একে রাখতে পারে, কাকে? এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মুখ্য বিচারপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রাখতে পারে যে আসুন আমার এতে মহল কি বলে ওটা? রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি ভবনে আসুন। রাষ্ট্রপতি ভবনে চারজন রাখলে ওনার সাথে ডিসকাস করতে পারেন, কে আর্টিকেল আছে সাংবিধানিক অধিকার। প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে রাখতে পারে পরামর্শ দানে। এবার এখানে ইনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে বাধ্য নন। ইনি ধরো ডাকলেন যে আমার পরামর্শ দান, উনি না করতে পারেন, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না করতে পারেন যে আমার পরামর্শ আমি দিতে পারবো, বুঝতে পারলেন? তেমন উল্টো দিকে এটাও আছে যে এই যে সুপ্রিম কোর্ট যদি যে পরামর্শ দেবে সেটা রাষ্ট্রপতি মানতে বাধ্য, সেটাও নয়, মানতে বাধ্য নয়। মানে সুপ্রিম কোর্ট, তুমি কথা বলো, ধরো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ডাকলেন পরামর্শ জানাইছে, এই পরামর্শ দিল, এ নিল, সুপ্রিম কোর্ট অপমান হয়ে গেল না? আর মুখ্য বিচারপতি সে একটা পরামর্শ দিল, একটা এত বড় বিষয়ে একটা পরামর্শ দিল, যে রাষ্ট্রপতি মানলো না, এইসব থেকে বেশি আমি জানি, তো অপমান হয়ে গেল। তখন কি সুপ্রিম কোর্টের মানে মানটা একটু কমে গেল। তো তার জন্য সংবিধান বলে দিয়েছে যে ইনি যখন পরামর্শ মানে চাইবেন তখন ইনিও না করতে পারেন যে আমি পরামর্শ দিব, বুঝতে পারলেন? বাট অধিকার আছে, ঠিক আছে, ব্যাস শেষ। এবার 148 মিনিট এখানে সুপ্রিম কোর্ট শেষ। আমি সুপ্রিম কোর্টে এতগুলো আর্টিকেল আছে, এবার তোরা সমস্তটা ইভালুয়েট করে নিবি আর ঘুম করে পড়ে নিবি। CAG, Comptroller and Auditor General, আপনার কথা খারাপ হয়ে যাচ্ছে না? কন্ট্রোলার কে কম হয়ে হ্যাঁ, কন্ট্রোলার, COMP, ঠিক আছে, কন্ট্রোলার কি ওটা, কন্ট্রোলার নয়, কন্ট্রোলার, ঠিক আছে, বানান ঠিক আছে, বানান বলি কিন্তু এটা ইউ, কিন্তু এর মানে ইউ, ও নয়। স্পিডি লিখতে লিখতে না হাত ধরে এমনি খাবো। তো সিএজি কি, কন্ট্রোলার অডিটর জেনারেল, কি কাজ কি? কিছু না, হিসাব হিসাব নিরীক্ষণ করা পুরো স্টেট, পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের, এমনকি স্টেট গভর্নমেন্টের, সমস্ত স্টেটের হিসাব কে করে? সিএজি। সেন্টারের হিসাব কে করে? খরচ করে দেওয়ার পর যে হিসাব করে না, ওই হিসাব, মানে একদম বলতে গেলে নরমাল লোক দেখবি বড় বড় বিজনেসম্যান যারা না, তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সিএ রাখে, সিএ, বুঝলিস? তাদের যে সারা বছরে কি খরচ হলো, তারপর কোথায় কত ট্যাক্স গেল, যা বলবো আদানি আম্বানির মতো বড় বড় লোক, তাহলে ওদের অতিরিক্ত, ওদের তো একটা সিএ তো হয়, ওদের প্রচুর সিএ আছে। কিন্তু নরমাল যদি কেউ ঠিকঠাক বিজনেসম্যান হয় বা ঠিকঠাক বড় লোক হয়, সে কিন্তু সিএ রাখে, তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি যে সে করে কি জানিস? হিসেব করে। হিসেব কি কি টাইপের হিসেব, মানে কত খরচ হলো, কত ট্যাক্স গেল, আর বাদ বাকি যত রকম তার টাকা পয়সা সংক্রান্ত যত হিসেব সে সিএ করে, বহুত মাইনে হয়। সরকারেরও সিএ থাকে, সরকার অনেক সিএ রাখে, বাট কথা হচ্ছে সরকারের সবচেয়ে বড় সিএ যেটা, মানে যে সবচেয়ে বড় সিএ সেটা সিএ বলে না, তাকে সিএ তো অনেক ছোট কথা, সে হয়ে যায় সিএজি, ক্যাগ, কন্ট্রোলার আর অডিটর জেনারেল, অডিট করে মানে সমস্ত হিসাব করে। ধরো পশ্চিমবঙ্গ সরকারকে মানে যা ট্যাক্স কালেকশন হয় না, মানে সেন্টারে যা ট্যাক্স কালেকশন হয় তার 42% ফেরত দিতে হয় হচ্ছে রাজ্য সরকার। তো পশ্চিমবঙ্গ থেকে যত ট্যাক্স কালেক্ট করে রাজ্য সেন্ট্রাল, তার 42% দেয়, এবং সেটা হচ্ছে প্রায় 3 লাখ কোটি টাকার মতো। 3 লাখ কোটি টাকা সেন্টার থেকে স্টেটের কাছে আসে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য দেয়, বিহারে যেমন 2.5 লাখ কোটি টাকার মতো দেয়, উত্তরপ্রদেশ আর বেশি, ওদের বড় স্টেট তো তাদের টাকা বেশি দেয়। তো যাই হোক, যেখান থেকে যা ট্যাক্স, আমি ইকোনমিক্সে পড়াবো তোমাদের, যেখান থেকে যা ট্যাক্স কালেকশন হয় তার মধ্যে 42, মানে সেই রাজ্যকে 42% ট্যাক্স ফিরিয়ে দেয় সরকার, আর বাদ বাকি 58% রেখে দেয় নিজের কাছে। এখন আগে 49, সরি আগে 42 ছিল, এখন 49 হয়ে গেছে, 49 হয়ে গেছে। তো যাই হোক, তো ওই ট্যাক্সটা আমাদের এই যে দিল, আমাদের ওই ট্যাক্সটা যে দিল, ওই ট্যাক্সটা এবার রাজ্য সরকার কোথাও কোথাও খরচ করে, সেই সমস্ত খরচের হিসেব কাকে দেবে? শেষে সিএজি কে, সিএজি সমস্ত হিসেব দেবে, ঠিক আছে। সিএজি রিপোর্ট কে পড়ে জানিস তো? বিরোধী দলের নেতা, সংসদের বিরোধী দলের যে নেতা আছে ও সিএজি রিপোর্ট পড়ে। এবার তুমি যদি ভুলভাল কোথাও খরচ করো, সিএজি হিসাব করবে, আর ওটা কার হাতে করবে? বিরোধী দলের নেতা, সে তো বসেই আছে ওই কাণ্ড করার জন্য। তো কেননা আমি তোমাদের বলছি না, একটা কমিটি করেছিল, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা লোক লেখা সমিতি, যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি একটা কমিটি পড়ানোর সময় বলেছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির হেড কে হয়? বিরোধী দলের নেতা। আর ওখানে লোকসভা থেকে থাকে কতজন থাকে? 15 জন, আর রাজ্যসভা থেকে 22 জন, 7 জন,
টোটাল 22 জন। ওই 22 জন ছাড়া আরেকজন থাকে ওখানে, হচ্ছে সিএজি। ঠিক আছে, তো সিএজি ওই লোক লেখা সমিতির সাথে জড়িত আছে, কিন্তু কথা হচ্ছে উনি সমিতির কেউ নন, বাট ওনার রিপোর্ট ওখানে পেশ করেন এবং ওই রিপোর্টগুলোকে মানে খতিয়ে দেখে ওই বিরোধী দলের নেতা এরা যত মেম্বার আছে সব, ওই জন্য এই হয়ে যায়। সিএজি এবারে সিএজি কিন্তু সিএজির কাজ বলে দিলাম, সিএজির কাজ সিএজি নেই, সিএজি নর্মাল লোক হয়ে যায় নাকি না, সিএজি কে নিযুক্ত করে কে, বহুত বড় পদ, কে নিযুক্ত করতে পারে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সুপারিশ, রাষ্ট্রপতি। এবারে বলছি রাষ্ট্রপতি যা করে সবই পেছন থেকে লেখো। প্রথম পয়েন্ট, সিএজি বা ক্যাগ কে নিযুক্ত করেন, কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে, বা প্রথম থেকে লিখতে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি সিএজি কে নিযুক্ত করেন, বা সিএজি কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে। বহুত বড় টাইপের আইএস হলে তবে সিএজি করা হয়, বহুত বড় 30-40 বছর আইডিয়া আছে এরকম, মানে এরকম আইএস সিএজি কে নিযুক্ত করেন কে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপারিশ। ঠিক আছে, হয়েছে। সিএজি যোগ্যতা না এর জাজের সমান হয়, সুপ্রিম কোর্টের জাজের সমান হয়। তাহলে তখন ওরা এবারে পরে লেখ যে সিএজির সময়কাল 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। সিএজি সময়কাল হয় 6 বছর বা 65 বছর বয়স অবধি। সুপ্রিম কোর্টের বিচারপতি বলে সুপ্রিম কোর্টের বিচারপতি 5 বছর, আগে 5 বছর আর 65 বছর, হ্যাঁ এর 6 বছর আর 65। হ্যাঁ দেখেছো, এখন সিএজি কি আছে জানিস, এখন ক্যাগ কে আছে, কে আছে এখন ক্যাগ মনে হয় সঞ্জয় মূর্তি, মনে হয় কে সঞ্জয় মূর্তি, ক্যাগ এখন তো, হ্যাঁ কে সঞ্জয় মূর্তি আছে। এখন ক্যাগ আছে কে জানো, বইটা পড়ে এটা বর্তমান ক্যাগ কে আছে, বহুত ইম্পর্টেন্ট পোস্ট এটা। তো ব্যাস আর কিছু শেষ, ক্যাগ 148 নম্বর আর্টিকেল আছে। আচ্ছা 149, 50, 51 যেগুলো আমি বলবো না, কারণ এখানে ওইগুলোই আছে, কত বছর বয়সে রিটায়ার করে, কত বছর বয়সে ওই, যেমন ধরো কেউ 62 বছর বয়সে ক্যাগ হয়েছে, ঠিক আছে, সে কত বছর বয়সে রিটায়ার করে, 65 রিটায়ার করে যাবে, তার 6 বছর টেনিয়র হতে পারে, আমি কি বলেছি হয় 6 বছর হবে আর নয় 65 বছর বয়সে, যেটা আগে হয়ে যাবে সেটা। তো এর 6 বছর থেকে কত, 3 বছর, 6 বছর হতে গেলে 6 বছর থেকে এখনো 69 বছর বয়স অবধি, আর থাকবে, থাকার ম্যাক্সিমাম কত 65 বছর বয়সে থাকতে পারে, তাহলে ওটা আগে হয়ে যাচ্ছে না ওটা আগে হয়ে যাবে, মানে তো থাকবে কত 3 বছর। চলো কারণ যদি 50 বছর বয়সে সে ক্যাগ হয়ে গেছে, তাহলে সে 6 বছর 56 বছর বয়স অবধি থাকবে, তো যেটা আর কি আগে হবে সেটা, ব্যাস এখানে আর কিছু শেষ। এটা না এরকম হিসাব নিরীক্ষক বলে, কেন্দ্র সরকারের সবচেয়ে বড় হিসাব পরীক্ষক কে, সিএজি। পরীক্ষা করে নামে এরকম কোশ্চেন করতে হবে। 148 নম্বর আর্টিকেল আছে ক্যাগের চর্চা শেষ, 151 শেষ, এখানে 151 শেষ, মানে এখান থেকে 148 অ্যাকচুয়ালি ক্যাগের পুরোটা আছে যে 148 থেকে 151। তো এখানে অডিট করা হয় কি হয় ব্যাপার আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিয়েছি। কনসেপ্ট 149, 50, 51 পরীক্ষাতে আসে, কনসেপ্ট আছে, তো কনসেপ্টগুলো তোমাকে সব বলে দিয়েছি। এখন কথা হচ্ছে শেষ, 151 শেষ, এবার আমি 152 থেকে শুরু করব। 152 ওখানে আরেকটা শুরু করব না, 152 থেকে গভর্নর শুরু করব, গভর্নর, এবার স্টেট গভর্নমেন্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে, এরপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে শেষ। যা যা তুই সেন্ট্রাল গভর্নমেন্টে করেছিস না, সেন্ট্রাল গভর্নমেন্টে তার ঠিক কপি আছে হচ্ছে স্টেট গভর্নমেন্টে, ওখানে প্রেসিডেন্ট করেছিলি তুই প্রথম থেকে, এখানে গভর্নর আছে, ঠিক আছে, ওখানে তারপরে পার্লামেন্ট শুরু হয়েছে, এখানে রাজ্য মানে আমাদের রাজ্য বিধানসভা শুরু আছে, ওখানে রাজ্যসভা পড়েছিস, এখানে বিধান পরিষদ আছে, ওখানে লোকসভা পড়েছিস, এখানে বিধানসভা আছে, ওখানে প্রধানমন্ত্রী পড়েছিস, এখানে মুখ্যমন্ত্রী আছে, এখানে বিভিন্ন মন্ত্রী পড়েছিস, এখানে আরো আমাদের বিভিন্ন মন্ত্রী আছে, যেগুলো এর মধ্যে এমএলএ আছে বিভিন্ন রকম, সেইগুলোই আছে, কপি আছে। আর ওখানে সুপ্রিম কোর্ট পড়েছিস, এখানে হাইকোর্ট আছে, এগুলো সব পুরো যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভালো করে পড়েছে তার কাছে স্টেট গভর্নমেন্ট কিছুই না, সে আরামসে সব কপি করে দেবে একা একা, বুঝতে পারলে। কিছু আর্টিকেল এখানে ইম্পর্টেন্ট আছে, দেখো আমি স্টেট গভর্নমেন্ট যখন পড়াবো আমি সব ভিডিও পড়াবো না, এবার আমি ছুঁয়ে 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 চলে যাবো, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে প্রায় আমি 2 মাস ধরে পড়াচ্ছি, হয়েছে। তো
তো সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ যদি ক্লাস মিস করে আমার কিছু করার নেই। এবার স্টেট গভর্নমেন্ট আমি ছুঁয়ে ছুঁয়ে চলে যাবো, আমি শুধু জাস্ট বলে দেবো এটা এইরকম রিলেটেড। আর পঞ্চায়েতটা যখন পড়াবো তখন একটু ইম্পর্টেন্ট হয়েছে, পঞ্চায়েত তোমাদের করতে হবে। চলো শুরু করি, বায়োলজি শুরু করি। বায়োলজিতে কি চ্যাপ্টার আমি সেটা আগে পরে আসি, চ্যাপ্টার কি আছে সেটা পরে আসি, চ্যাপ্টার প্রচুর আছে। কোষ, শুনতে কোষ আছে, আজকে ধরো কোষ একটু শুরু করে দিই। কোষ আছে, বিভিন্ন রকম ভিটামিন আছে, তারপরে রক্ত আছে, সংবহনতন্ত্র আছে, ব্রেন আছে, বহু টাইপের চ্যাপ্টার আছে। তারপরে দু রকম পার্ট আছে, জুলজি আর দু রকম ভাগ আছে। আমরা বায়োলজি দুটো ভাগই পড়বো, কিন্তু কম্পিটিটিভ এক্সাম অনুযায়ী। তুই ভাবো না এখানে পিএইচডি করছিস বায়োলজি থেকে, তো কেউ ভাবিস না দেখবি সালোক সংশ্লেষকে এমএসসির মতো করে বর্ণনা করবে। সালোক সংশ্লেষ তোমাদের কম্পিটিটিভ একরকম আছে, আর কেউ যদি এমএসসি পিএইচডি করে তাতে হবে না। সেটা ওদের এটা ঠিক করতে তোদের 11 12 এর সিলেবাস অনুযায়ী, তোদের তো 10 এর সিলেবাস অনুযায়ী আছে। 10 এর সিলেবাসে কিছুই নেই, সালোক সংশ্লেষ পাতা তৈরি করতে পারে শেষ। কে করে পাতাতে? ওই এতে ক্লোরোফিলের উপস্থিতিতে স্টোমা, অ্যাকচুয়ালি পত্ররন্ধ্রে স্টোমা নামক একটা আছে, ওখানে হয়। গ্রানাদে হয়, আমাদের যে শুধু স্টোমা হয়, গ্রানাদে হয়। কিন্তু কথা হচ্ছে এই টাইপের কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো বলা হবে। এবার কেউ যদি বলে সালোক সংশ্লেষের পুরো বিক্রিয়া লেখা, ওটা এমএসসি তে আছে। সালোক সংশ্লেষের পুরো বিক্রিয়া তোদের এতেও নেই, বিএসসি গ্র্যাজুয়েশনেও নেই মানে পুরোপুরি বিক্রিয়া। তো এরকম যদি কেউ বলে তখন মুশকিল হয়ে যাবে। তো তাও কিছু বিক্রিয়া আছে যেটা ওদের 11 12 এর রিজিট করে যায়, কিছুগুলো বলতাম কিছু করার। তো এরকম আর দেখো না, মানে শোনো, বায়োলজি জনক কাকে বলে? জীবন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই বায়োলজি, পরিষ্কার। ঠিক আছে, বায়োলজি জনক কাকে বলে জানিস? তুই জানিস? বল, বল রে, বলি রে তুই ওটা। এরিস্টটল বায়োলজি জনক। এবার বায়োলজিকে দুভাগে ভাগ করা গেছে, একটা কি জুলজি, আর বায়োলজি ছিল এখানে কার ওর বায়োলজি ছিল অনার্সে, মানে আমি বোটানি করছি, মানে অনার্স করছিস তাই তো? আমি সেটাই বলছি। ঠিক আছে, তাই বলছি। সায়েন্সে ইংরেজি সেটা জানি না, যারা নিজে তার উপর থাকে বায়োলজি জনকে নেয়। দেখো তাহলে কি হলো, তাহলে জুলজি। আচ্ছা, জুলজি জনক কাকে বলে? আর বোটানি? অ্যারিস্টটল। এগুলো তোরা কি বলবো, এটা বোটানি জনক থিওফ্রাস্টাস। এগুলো ডিরেক্ট কোশ্চেন, এগুলো একদম ডাইরেক্ট কোশ্চেন দেয়, স্ট্যাটিক টাইপের। আর বোটানি জুলজি জনক কি? অ্যারিস্টটল। আমি এবারে এটা এসব ছাড়ো, আমি এতে ঢুকবো, আমি ডিরেক্ট কোর্স চ্যাপ্টারে ঢুকে যাবো। বায়োলজির প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো কোর্স পরিষ্কার সেল। এগুলো কি লিখেছিস তো? যেটা দরকার আছে আমার মনে হয় লেখা দরকার আছে, এগুলো ডাইরেক্ট মনে রাখ। ইম্পর্টেন্ট কিছু থাকে তখন করে দিবি, তাহলে গিয়ে পিডিএফ তো পাবো। দেখো সেল, হ্যাঁ, মানুষের শরীর কোষ দিয়ে তৈরি, পরিষ্কার। প্রথম আমি যদি বলি, একটা বিজ্ঞানী আছে স্লেডার এন্ড সোয়ান, একটা কোষের সিদ্ধান্ত দিয়েছে, কোষ মতবাদ বলে, হ্যাঁ, ধারণা দিয়েছে যে মানুষের পুরো শরীর কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। কোষ সব জায়গায় আছে। এর কথা হচ্ছে কোষ, এই যে ধরো কোষ এর যদি আমি কিছু হিস্ট্রি বলি, নরমাল যদি কিছু হিস্ট্রি বলি, কোষ মানুষের শরীর কোষ দিয়ে তৈরি। এই এরিয়া যদি হালকা চিপে দিস না, এখানে 500 কোষ মরে গেল। কিন্তু তার পরক্ষণই কোষ আবার কোষের একটা বিশেষত্ব আছে, বিভাজন করতে পারে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, পাঁচটা, ছটা, এরকম করে বাড়তে পারে। তো কোষ যেহেতু বিভাজন হতে পারে, তাই পৃথিবীতে যদি কোষ মরে যায়, দু একদিনের মধ্যে আবার কোষ ওখানে মরে যাওয়ার সবটা হয়ে যাবে। তো যাই হোক, কথা হচ্ছে কোষ, সর্বপ্রথম কোষ লক্ষ্য করেন কে? কোষ দেখে না, সর্বপ্রথম কোষ আলুকে নিয়ে আসে, পর্যবেক্ষণ করে। বল এগুলো স্ট্যাটিক রে, বললো কি বাবা হুক। তবে হ্যাঁ, এই যে কোষের ভিতরে মৃত কোষ, ওই ব্যাডমিন্টনের কোচ জানিস? হ্যাঁ, কর্কের ওই সেলকে জুম করে করে দেখেছে, তো দেখা গেছে মৃত কোষ দেখেছে। কে? রবার্ট হুক ফার্স্ট সর্বপ্রথম ওই জন্য কোষবিদ্যার জনক বলা হয়। বুঝতে পেরেছিস? কোষবিদ্যাকে বলা হয় সাইটোলজি। ঠিক আছে,
সাইটোলজি, কোষ কোষ নিয়ে পড়াশোনা, যে মানে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে পড়াশোনা করা হয় না তাকে বলা হয় সাইটোলজি। সাইটোলজি, আর সাইটোলজি জমা পড়ায় কাকে? রবার্ট হুক। কেন? ফার্স্ট সর্বপ্রথম রবার্ট হুক কোষ দেখেছিল। এটা প্রায় 1880 কথা বলছি বা 79 79 65 মানে মোটামুটি 70 দশকে, 70 দশকে কথা বলছি, যেখানে হচ্ছে তোমার রবার্ট হুক সর্বপ্রথম কোষ দেখে। এই মৃত কোষ দেখেছিল, তার মানে এরপর জীবিত কোষ কেউ দেখেছে? লিওনহফ। লিওনহফ দেখেছিল প্রথম জীবিত কোষ। বুঝলে? দেখো লিখে না, এগুলো গুগলে লিখে নে। যে স্ট্যাটিক কোশ্চেনগুলো আসছে না সেগুলো তো যদি মনে রাখতে না পারিস তো লিখে নিতে পারিস। এগুলো আসছে কারণ এগুলো পরীক্ষার পরে, আর সবচেয়ে বড় আমার দুর্ভাগ্য এগুলো পরীক্ষার পরে কিছু করার নেই, আমাকে লেখাতে হবে। তুই স্ট্যাটিক যদি কোথাও থেকে পেয়ে যাস তো ভালো কথা, আমাদের এগুলো মাথায় রাখতে হবে। সর্বপ্রথম কোষ দেখেন কে? রবার্ট হুক। মোরা মৃত কোষ। জীবিত কোষ কে দেখেন? লিওনহফ। এখন কথা হচ্ছে ধরো এবার কোষ সংক্রান্ত কিছু স্ট্যাটিক জিনিস, সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে লম্বা কোষ, মানুষের বড় কোষ হচ্ছে উৎপাটিক ডিম। বড় কোষ কি? উৎপাটিক ডিম। উৎপাকি অনিষিক্ত ডিম। অনিষিক্ত ডিম মানে কি জানিস তো? যেটা ফার্টিলাইজ হয়নি আর কি। মানে ডিমটা মানে যেটা যে ডিমগুলো ফাটে। খায়, অ্যাকচুয়ালি যে ডিমগুলো খায় না ওগুলো অনিষিক্ত ডিম। হ্যাঁ, বাচ্চা চলে মানে ওই ডিমটা যখন বাচ্চা হয়ে গেলে না, হওয়ার দরকার নেই, বাচ্চা তৈরি হয়ে গেলে ডিমের মধ্যে আর কি, বাচ্চা তৈরি ওটা হচ্ছে নিষিক্ত ডিম। যেটা কুসুম থাকে ওটাই। হ্যাঁ, এবার কথা হচ্ছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে অনিষিক্ত ডিম। তোরা যে ডিমগুলো খাস, এই মুরগি ডিম ডিমগুলো এগুলো সবই অনিষিক্ত ডিম। তো সবচেয়ে বড় কোষ কি তাহলে? উৎপাকি অনিষিক্ত ডিম। ছোট কোষ? স্নায়ু কোষ। পুরো দুনিয়ায় সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা। মানবের সবচেয়ে বড় কোষ? মানব মানব দেহে বড় কোষ? ছোট কোষ? এগুলো লিখে নে তোরা। লম্বা কোষ? লিখে নে। কাজ না ভূগোল লিখতে থাক। এই বুঝছে? লিখ যদি আচ্ছা তোরা সবচেয়ে বড় কথা শোন, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় পরীক্ষা ডব্লিউবিসিএস, সেন্টারের সবচেয়ে বড় পরীক্ষা ইউপিএসসি, দুই সিভিল সার্ভিস। এবারে কথা হচ্ছে সিভিল সার্ভিস তোদের যদি কারো দেওয়ার ইচ্ছা না হয়, তুমি যদি মনে নর্মাল জীবনে একটা চাকরি নিয়ে সেটেল হয়েছে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে যেভাবে পড়ছো যদি তোর যেভাবে পড়ছিস সেভাবে কোনো চাকরি পাওয়া যাবে না। ফ্যাক্ট হচ্ছে কি বলতো, তাও মনে করে যদি হালকা যদি পড়ে হালকা পাতলা পড়ে মোটামুটি কিছু ওয়েটের যেসব নাম্বার জিনিসে বেশি থাকে, ধরো 100 নম্বরের পরীক্ষা তার মধ্যে যেসব জিনিসে ওয়েট বেশি, যেমন ধরো গণিতে একটু ওয়েট বেশি থাকে, জিআইতে বেশি, মেজরিটি পরীক্ষা যেগুলো মানে যেগুলো নর্মাল পরীক্ষা, বড় পরীক্ষাতে গণিতের কোনো ভ্যালু থাকে। ডব্লিউবিসিএস দিতে গণিত নেই, ডব্লিউবিসিএস 2025 সালে ডেসক্রিপটিভ সিলেবাস দিয়েছে গণিতই নেই, শুধু প্রিলিমিনারিতে একটুখানি গণিত আছে, মেন্সে কোনো গণিতই নেই টোটালি, শুধু জিএস, সমুদ্র জিএস। জিএস পড়তে পুরো মাথা নষ্ট হয়ে যাবে তোদের। যে আর্টিকেলগুলো আমি বলি না, ওই আর্টিকেলগুলো মনে সব পড়ে রাখ। আর এমনকি ওগুলো তো তোদেরকে শুধু আর্টিকেল বলেছি,
কিছু কিছু জায়গায় তুমি সাব আর্টিকেল পড়েছি ওদের ফান্ডামেন্টাল মৌলিক অধিকার পড়ানোর সময় ও ফান্ডামেন্টাল রাইটের মৌলিক অধিকার যেগুলো সাব আর্টিকেল না ওদেরও কিছু কিছু ব্যতিক্রম আছে সেগুলো করতে হবে। তো একদম ডিটেইলসে এই যে তোকে আমি পড়াচ্ছি মানে এগুলো তো সব জায়গায় ঠিক আছে, কথা হচ্ছে সেল চ্যাপ্টারে কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব ডিটেইলসে পড়তে হবে যদি কেউ দেয়। তো তখন হয়ে যাবে মুশকিল। তো যদি মনে করি যে আমি শুধু গণিতের উপর পাস করে যাব দিন আগের মতো নেই, আগে শুধু কেউ যদি অঙ্ক করে দিত না, শুধু অঙ্ক আর জিআই করে দিত না, তাহলে ম্যাক্সিমাম মানে 60% চান্স ছিল তার যে সে পাস করে যাবে। যদি সে অঙ্ক 30 নম্বরে আর জিআই 30 নম্বরে, এমন ধরো কোনো পরীক্ষা যেখানে অঙ্ক 30 রিজনিং 30 আর জিএস 40, আচ্ছা সেখানে আগে আগে ছিল কি জানিস, যদি অঙ্ক পুরোপুরি করে দিস ধরো 27টা অঙ্ক তুই করে দিয়েছিস, রিজনিংও 27টা করে দিয়েছিস, তোর ম্যাক্সিমাম চান্স যদি ওখানে ধরো 40টা ধরো কি 5-6টা করতে পেরেছিস, আর পরে তো 10টা ম্যাক্সিমাম 10টা করেছিস, ঠিক আছে মানে তুই যে পেয়ে যাবে পাস করে যাবি, চাকরি পেয়ে যাবে। কিন্তু এখন তোর যদি মনে হয় কি অঙ্ক 28টা করে নে, জিআই 28টা করে নে, বা অঙ্ক 30টা করে নে, জিআই 30টা করে নে, ওটা এখন তুই যদি ভাবি 10টা করে পাস করে যাবো হবে না, তো কমপক্ষে 25 থেকে 30টা করতে হবে ওখানে, তবে গিয়ে এখন আজকাল কাট অফ এত হাই উঠছে, মানে 100 নম্বরের কাট অফ এখন কোথায় যাচ্ছে জানিস তো 80 85 এরকম কাট অফ যাচ্ছে 100 নম্বরের পরীক্ষায়, সেন্টারে যে পরীক্ষা এই যে রেলের পরীক্ষা হচ্ছে 100 নম্বরের, এরকম কাট অফ যাবে, এরকম কাট অফ যাবে 80-র উপরে। তুই যদি রেল এনটিপিসি পরীক্ষা আছে এনটিপিসি যদি 80-র উপরে করে আসতে পারিস তবে আশা রাখতে পারি যে আমি এনটিপিসি সেকেন্ডে বসতে পারবো মেন্সে, নাহলে হবে না। 120 নম্বর পরে দিয়ে পরীক্ষাটা আছে তবে ওরকম যাচ্ছে, কারণ আজকাল জিএস এর উপর প্রচুর ভরসা করছে, আর রেলের সায়েন্স বহুত ডিপ থেকে জিজ্ঞেস করে, রেলের সায়েন্স সবচেয়ে কঠিন। হ্যাঁ ইউপিএসসি কথা হচ্ছে যাই হোক মানে কঠিন হবে, এমনি নর্মাল পরীক্ষা থেকে তো কঠিন হবে, তুই যদি এই যে কনস্টেবল এসআই এই যে পরীক্ষাগুলো আছে পুলিশের পরীক্ষাগুলো এদের থেকে তো ডাহা কঠিন রেলের ইয়ে সায়েন্স, তার জন্য মানে মাথায় থাকবে না এগুলো, কিছু এগুলো স্ট্যাটিক জিনিস কিন্তু এগুলো মাথায় থাকবে সবসময় ঘুরতে থাকে। এই জন্য আমি ছেড়ে দিলে পোস্ট কি পোস্ট করে বললাম এগুলো তো তোর স্ট্যাটিক কোশ্চেন, এছাড়া ধর কোষ দেখতে গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বিভিন্ন রকমের, চৌকো হতে পারে, লম্বা হতে পারে, কোষ এরকম দেখতে হতে পারে, এরকম হতে পারে, এরকম দেখতে হতে পারে, এরকম দেখতে হতে পারে। স্নায়ু কোষ তো এরকম দেখতে হয়, তো স্নায়ু কোষ দেখেছিস এরকম দেখতে হয়, নিউরন বলে যেটাকে এরকম দেখতে হয়, এখানে নিচে থাকে এরকম দেখতে হয় স্নায়ু কোষ। এবার কথা হচ্ছে স্নায়ু কোষ তার বিভিন্ন কোষ তো বিভিন্ন রকম দেখতে হচ্ছে, কিন্তু কোষের যে বেসিক ফর্মটা আমি যদি মনে করি যে কোষ যেটা দিয়ে যদি কোষ দেখতে বিভিন্ন রকমের হয়, কিন্তু কোষ কি কি দিয়ে তৈরি হয় বহু জিনিস থাকে কোষের ভেতরে। একটা জিনিস আমি বলি, কোষের ভেতরে একটা জিনিস থাকে যাকে বলে মাইটোকন্ড্রিয়া, তোর নাম তো শুনেছিস মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া নাম দিয়ে করেন জানিস নামকরণ এগুলো কোষে, হ্যাঁ না হ্যাঁ অল্পের নাম করো। কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি ধর হ্যাঁ কোষের শক্তি ঘর বলে কি হয় জানিস আমার মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি শ্বসন কি বলে রেসপিরেশন একটা চ্যাপ্টার তোদের চ্যাপ্টার পড়ানোর সময় তখন বলবো। তাছাড়া তুমি একটু ধরে রাখো যে মাইটোকন্ড্রিয়া কি হয় শ্বসন হয়, অ্যাকচুয়ালি তুই এই যে এনার্জি পাচ্ছিস না সারাদিন কাজ করার জন্য এনার্জি পাচ্ছিস না, সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়া, কোষে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, এরা সব কি তৈরি করছে কিন্তু শক্তি তৈরি করছে মানে এনার্জি তৈরি করছে। এবারে স্ট্যাটিক আমি যদি বলি এনার্জি কি, এনার্জি কিছু না, এনার্জি হচ্ছে আটত্রিশ অণু এটিপি কে এনার্জি বলে, এটা কি জানার দরকার নেই, আমি তোদের এখানে ভেঙে বলবো যে এটিপি কি, কারণ এটিপির কোনো ভাঙার কোনো গল্প তোদের এখানে নেই, এটিপি ভেঙে মানে কি অ্যাকচুয়ালি এটিপি কি তার কি ফরমেশন স্ট্রাকচার কি এটা কিছু না, কারণ এগুলো সব হায়ার স্টাডিজের জিনিস। এটিপির ফুল ফর্ম আছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এগুলো তোমার মাথায় রাখবে লিখতে থাক। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি তৈরি হয় 38 অণু এটিপি যেটা হচ্ছে এক অণু এনার্জি দেয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে অ্যাকচুয়ালি এক অণু এনার্জি না 4.2 ক্যালোরি এনার্জি দেয়। এখন কথা হচ্ছে 38 অণু এটিপি মিলে একটা গ্লুকোজ এক অণু গ্লুকোজ তৈরি হয়, বুঝতে পেরেছিস এক অণু গ্লুকোজ তৈরি হয়, ওই এক অণু গ্লুকোজ হচ্ছে এই 4.2 ক্যালোরি হচ্ছে তোমার এটা কি দেবে এনার্জি দেয় এক অণু গ্লুকোজ। এবার আমাদের সারা দিনের কাজ করার জন্য দেখবি 2400 কিলো ক্যালোরি দরকার, 2400 ক্যালোরি আমাদের এনার্জি দরকার সারাদিন মানে
কে করার জন্য 2400 ক্যালোরি না, যদি 5-6টা খেজুর খেয়ে নিস না 2400 ক্যালোরি হয়ে যাবে, 2400 ক্যালোরি হয়ে যাবে। 4-5টা খেজুর, কথা হচ্ছে 4-5টা খেজুর খেয়ে কেউ বাঁচবে না, মানে কাজ বাজ তো ছাড়, তুই ছেড়ে দে, কিছুই হবে না। ওই জন্য নেবি যে একবারে আসি তো 38 অণু এটিপি মিলে তৈরি হয়, এখন 38 অণু এটিপি মিলে তৈরি করে 1 অণু গ্লুকোজ, গ্লুকোজ, ঠিক আছে। 38 অণু এটিপি মিলে তৈরি করে 1 অণু গ্লুকোজ, আর এই 1 অণু গ্লুকোজ আছে 4.2 ক্যালোরি এনার্জি। এবার কথা হচ্ছে এটিপি ফুল ফর্ম কি, এবার কথা হচ্ছে অ্যাডিনোসিন, সিন অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবারে এই সমস্ত কিছু কোথায় হয় ঘটনা, মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে একটা সাইকেল চলে, একটা চক্র চলে, যাকে বলে ক্রেবস চক্র। ওটা লিখো, জায়গা নেই, ওটা লিখে নিস। মাইটোকন্ড্রিয়াতে একটা সাইকেল চলে বা একটা চক্র চলে, যাকে বলে ক্রেবস চক্র। ক্রেবস একটা বিজ্ঞানী নাম, যে ওই চক্রটা আবিষ্কার করেছিল। এই ক্রেবস চক্রের মাধ্যমেই হচ্ছে 38 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া দেখতাম, মাইটোকন্ড্রিয়ার ভেতরে না এরকম টাইপের থাকে, বাঁকা, মাইটোকন্ড্রিয়ার দেয়াল এবং বাঁকা থাকে, মানে ক্যাপচার হয় ভেতরে। এই এরিয়াগুলো করেছে ক্রিস্টি, যে এই ধরো দেওয়াল তো, যা কাজ হচ্ছে এই ভেতরে কাজ হচ্ছে, কিন্তু এই যে দেয়ালগুলো না, এই দেয়ালগুলো যে ভেতরে এবড়ো খেবড়ো হয়ে আছে, এবড়ো খেবড়ো যে দেয়ালগুলো, এগুলো বলে ক্রিস্টি। কি বলে? মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেয়াল কি বলে? ক্রিস্টি। এখন কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি হয়, শক্তি তৈরি করে, শক্তি তৈরি হয় কোন সাইকেলের মাধ্যমে, ক্রেবস চক্রের মাধ্যমে। 38 অণু ক্রেবস চক্রের মাধ্যমে 38 অণু এটিপি তৈরি হয়, যা 1 অণু গ্লুকোজ তৈরি করে, 1 অণু গ্লুকোজ ভেঙে তোমার ওই এনার্জি তৈরি হয়, শক্তি তৈরি হয় ক্রেবস চক্রের মাধ্যমে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তি ঘর, ঠিক আছে। একটু কোশ্চেন পড়ে, কোষের শক্তি ঘর আগে কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে গেছে কোশ্চেন, এসব দ্বিতীয় কোশ্চেন, কোষের শক্তি ঘর আগে ডিরেক্ট পড়ে যাবে। তো এটা হলো মাইটোকন্ড্রিয়া। হলো এবারে, আচ্ছা মাইটোকন্ড্রিয়ার পরে একটা অঙ্গাণু বলি বা কোষের ভেতরে যে অণু, কোষের ভেতরে প্রথম তো মাইটোকন্ড্রিয়া পড়ে নিলাম, তার সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিলাম। এখন একটা ধরো অঙ্গাণু আছে, এরকম টাইপের দেখতে হবে, তাও খারাপ দেখতে হবে, এরকম দেখতে হবে। হ্যাঁ, কি বলে? গলগি বডি বা গলগি অ্যাপারেটাসও বলে, কোথাও কোথাও লেখা। তো এবার কথা হচ্ছে গলগি বডি কি করে, আচ্ছা জায়গা আইডিয়া দাও, গলগি বডি কি করে, জুড়ে জুড়ে বলছো, গলগি বডি কি করে বল, কি আছে, যা যা ইনফরমেশন আছে মাথায়, যতটুকু ইনফরমেশন আছে সেটুকু ওর কাছে তো আমি আশাই করতে পারি। ও যেহেতু জুলজি, ও তো অনার্স জুলজি না, তো বেটার হবে। ঠিক আছে, তুই যদি ওটা নিয়ে পড়ছিস জিজ্ঞেস করতাম না, তুই জুলজি নিয়ে পড়ে ভেসে গেছিস, এটা জুলজি কি আছে, কিছু করার নেই। গলগি বডি কাজ কি বুঝতে পারবি? কি কাজ গলগি বডি? গলগি বডির কাজ হচ্ছে পরিবহন। ঠিক কি, জোরে বলো, তুই ওখানে কি বলছিস কিছু শুনতে পাচ্ছি, বল। এক্সিরে এরপর দানাটা মাইটোকন্ড্রিয়ায় থাকে। হ্যাঁ সেটা, আরে অত ডিটেইলস যেতে হবে না, তুই শুধু ওকে একটু বল গলগি বডির কাজ কি। হ্যাঁ যেতে থাক, গলগি বডি থাকে কাজ কি, কাজ পরিবহন করা। তুই ফরমেশনে চলে আসিস, ফরমেশনে কোনো দরকার নেই। এখানে আমি রাইবোজোম পড়ানোর সময় তোকে হয়তো বলতে পারো এখানে রাইবোজোমে কিছু কিছু থাকে 70s 80s, কেউ যদি জিজ্ঞেস করে স্যার 80s এর ফুল ফর্ম কি, তো দরকার নেই। এস এর যদি ফুল ফর্ম আমি জানি সেটা না, কথা না, কথা হচ্ছে যে এস এর ফুল ফর্ম তোদের নেই, পরীক্ষা পড়ে না। এটাই বলছি, গলগি বডির কাজ হচ্ছে পরিবহন করা। ওই যে মাইটোকন্ড্রিয়া যে এনার্জি তৈরি করেছে 38 এটিপি বা 1 গ্লুকোজ, ওটাকে ধর অন্য কোনো কোষের দরকার, এখান থেকে অতিরিক্ত তৈরি হয়ে গেছে, অন্য কোনো কোষের দরকার, তখন ওই কোষের মানে কোষের ওই এনার্জিটাকে নিয়ে যাতায়াত করতে পারে কে, গলগি বডি। গলগি বডির কাজ হচ্ছে এনার্জিটাকে পরিবহন করা, অতিরিক্ত শক্তি পরিবহন করা, গলগি বডির কাজ। একটা পয়েন্ট কর, তোরা প্রত্যেকটা পয়েন্ট লিখতে লিখতে যা, গলগি বডি করে একটা পয়েন্ট তৈরি কর, সেখানে গলগি বডি যত কাজ আছে সব আস্তে আস্তে করে দেখো। গলগি বডির কাজ, হ্যাঁ, শক্তি তৈরি, উৎপন্ন শক্তি পরিবহন করা,
কোষে উৎপন্ন শক্তি পরিবহন করা। গলগি বডির কাজ কোষে উৎপন্ন শক্তি পরিবহন করা। সেকেন্ড নাম লিখতে পারো। বিভিন্ন হরমোন ও উৎসেচক ক্ষরণ করা। ওটাই বেশি পরীক্ষায় আসে, এটা পরিবহন করা যেটা। এটা তো যেটা বললাম সেটা সেকেন্ড আছে। শুক্রাণু একরকম গঠন করে। আরে বাবু, গলগি বডির প্রচুর কাজ আছে। তুই যদি ভাবিস এই দুটো কাজ, তো কি মানে এই দুটো কাজ? আমি যেটা বলেছি মাইটোকন্ড্রিয়া ওই যে ক্রেব সাইকেল না, ক্রেব সাইকেলে তুই যদি কেউ যদি নিট দিচ্ছে না, নিট বা জয়েন্ট যারা দিচ্ছে না, তাদের ক্রেব সাইকেলের জন্য দুটো ক্লাস থাকে, দুটো ক্লাস ধরে শুধু ক্রেব সাইকেলই বোঝায়। হ্যাঁ, বিশাল আছে ওটা। তো কি মানে পুরো ক্রেব সাইকেল 11 12 যদি পড়িস না, ক্রেব সাইকেল এত বড় বলে দিয়েছে। তো ক্রেব সাইকেল পড়তে হবে। তো আমি শুধু বলছি ক্রেব সাইকেল চলে। তোদের এখানে কি জানিস, এটা হচ্ছে জিএস, জেনারেল সায়েন্স বা জেনারেল সায়েন্স। তোদের এখানে পুরো ডিটেইলস নেই। তুমি জেনারেল সায়েন্স মানে কিন্তু সামান্য বিজ্ঞান, সামান্য জ্ঞান, বুঝতে পেরেছিস? কোনো আর এর থেকে এক্সট্রা কাজে কোনো কাজে লাগে। তো এখানে যদি কেউ বিদ্যুৎ ফলানোর জন্য বলে আমার গলগি বডির ফরমেশন কি দিয়ে তৈরি, গলগি বডি যদি বডি লিপিড দিয়ে তৈরি, আমি সেটা সেসব কোনো না, ও তো জিজ্ঞেস করে না, তাও পরীক্ষা করে শুধু জিজ্ঞেস করে গলগি বডির কাজ, বুঝতে পেরেছিস? এটুকুই জিজ্ঞেস করে, আর কিচ্ছু না। গলগি বডিকে আরেকটা নাম আজকাল দিচ্ছে রেলওয়ে কোশ্চেনে, রেলওয়ে ডিপ থেকে জিজ্ঞেস করে না, ডিপ মানে রেল। গলগি বডির আরেকটা নাম কি লেখো পরে পাঠ। গলগি বডি হরমোন উৎসেচক নিয়ন্ত্রণ করে বা নিঃসরণ করে, নিয়ন্ত্রণ করে। আর 3 নম্বর পয়েন্টে গলগি বডি ডিকটিওজোম নামে পরিচিত। এটা না না, ও দ্বিতীয় আছে প্রাণী, তবে ওটা বেশিরভাগটা উদ্ভিদ কোষে চলে যায়। তো গলগি বডি তো প্রাণী কোষও থাকে, উদ্ভিদ কোষও থাকে। তো তার জন্য ডিকটিওজোমটা মেইনলি ওটা উদ্ভিদ কোষের জন্য। হ্যাঁ, তো দেখো গলগি বডি ডিকটিওজোম নামেও পরিচিত। বাংলায় ডিকটিওজোম এটা লিখিস না, ইংলিশে লিখিস না। আজকাল রেলের কোশ্চেনে দেখলাম আমি ডিকটিওজোম নামে পরিচিত। এদের মধ্যে কোন কোষীয় অঙ্গাণু ডিকটিওজোম নামে পরিচিত? ক্রোমোজোম, রাইবোজোম, গলগি বডি। তোর ওই জোম দিয়ে দিয়েছে না, তোর মনে হবে হয়তো নয় ক্রোমোজোম নয় রাইবোজোম। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি গলগি বডি হচ্ছে ডিকটিওজোম নামে পরিচিত। আচ্ছা বাস, আর কিছু গলগি বডি শেষ। গলগি বডির নামকরণ দিয়ে হবে ওই গলগি, ক্যামিলো গলগি বলে তার নাম। তো নাম হবে চলো। আচ্ছা এটা কি হলো? এটা হলো গলগি বডি, এটাকে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা আরেকটা আছে, এবারে আমার কথা বল। কোষ তো নরম হবে, কোষের এই বাইরে যে পর্দাটা না, এটা আছে লিপিড দ্বারা, প্রোটিন বা লিপিড দ্বারা তৈরি হয় পর্দা। এই পর্দাকে বলা হয় কোষ পর্দা বা সেল মেমব্রেন। সেল ওয়াল নয় কিন্তু, প্রোটিন লিপিড প্রোটিন। হ্যাঁ, কথা হচ্ছে এটা কোনো কোষ ওয়াল, সেল ওয়াল নয়, মানে কোষ প্রাচীর নয় যেটা উদ্ভিদ কোষে থাকে। এটা সেল, এটাকে বলা হচ্ছে কোষ পর্দা। কোনটা? এটা কোষ পর্দা। এটা প্রোটিন আর এবং লিপিড দিয়ে তৈরি হয়। তো কথা হচ্ছে এটা কি বলছি, কোষ পর্দা। কি করে কি কোষ পর্দার কাজ কি? ভেতরে যত কোষীয় অঙ্গাণু আছে না, সবগুলো প্রোটেক্ট করে রাখা, বুঝতে পেরেছিস? আর এই কোষ পর্দাটা অর্ধভেদ্য পর্দা হয়। অর্ধভেদ্য পর্দা মানে কি? মানে যার ভেতর দিয়ে যাওয়া আসা যায়, সব কিছু যেতে পারবে, শুধু জল যাতায়াত করতে পারবে, বুঝতে পেরেছিস? জল বা কোনো কোষীয় অঙ্গাণু, দু একটা কোষীয় অঙ্গাণু যাতায়াত করতে পারে, সব কোষীয় অঙ্গাণু না, দু একটা কোষীয় অঙ্গাণু আছে যাতায়াত করতে পারে অর্ধভেদ্য পর্দার মধ্যে। কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা হয়, সেমি পারমিয়েবল মেমব্রেন বলে একে। অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা কি জানিস? তোরা কেমিস্ট্রিতে কোন সময় সেই N95 পেপার দেখেছিস? যারা 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 যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা অন্তত কিছু হলে জানতো। N95 পেপার একটা ফিল্টার পেপার, কেমিস্ট্রি যারা পড়তো তারা ভালো করে জানবে। কেমিস্ট্রি লাগে আমাদের ক্ষেত্রে লাগতো। N95 এর একটা পেপার হয়, N95 ওটা অর্ধভেদ্য পর্দা। ওটার থেকে আরেকটা পাতলা আছে, এমনি নরমাল ফিল্টার পেপার বলতে। N95 একটু দামি হয়ে যায়, আর ফিল্টার পেপারের মধ্যে দেখবি জল চলে যায়, আরামসে জল চলে যাবে। তুই কিছু জিনিস ছাঁকছিস তো জল পাস করে যাবে। অন্যান্য কিছু যদি কোনো মানে ওষুধি থাকে, ওষুধি উপরে থেকে যাবে, আর জল পাস করে যাবে। সেরকম এই টাইপের মেমব্রেন গুলো সব অর্ধভেদ্য হয়। কোষ পর্দা যেটা হয় সেটা অর্ধভেদ্য হয়, অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে? তার মানে এখান দিয়ে সমস্ত কিছু পাস করতে পারবে না। জল পাস করতে পারবে, কিছু কোষীয় অঙ্গাণু আছে ছোট ছোট, সেগুলো পাস করতে পারবে, কিন্তু সব কিছু নয়। তাহলে এটা কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় তোমার প্রোটিন দিয়ে।
প্রোটিন লিপিড দিয়ে, ঠিক আছে, প্রোটিন দিয়ে লিপিড, লিপিড এক রকমের প্রোটিন। তো যাই হোক, তো এটা হলো কোষ পর্দা। তাহলে তোমার কোষ পর্দা বলে দিলাম। কোষ পর্দা শুধু থাকে উদ্ভিদ, কোষ পর্দা দুটো কোষেই থাকে, উদ্ভিদ কোষও থাকে, প্রাণী কোষও থাকে, ঠিক আছে। তার কোষ পর্দা আমি বলে দিলাম। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া বলে দিলাম, গলগি বডি বলে দিলাম। এবারে এই যে কোষ পর্দা, ভেতরে যে অঙ্গাণু আছে, আমাকে কথা বল, তুই তোর যে পুরো বডি দাঁড়িয়ে আছে, তোর বডি কেন দাঁড়িয়ে আছে? তোর বডিতে যদি হাড়গুলো বের করি না, তোর বডি টুকুস করে পড়ে যাবে। কেন? হাড় তোমার বডিকে কাঠামো প্রদান করে, একটা একটা লম্বা কাঠামো। তো কোষের কাঠামো প্রদান করে কে? কোষকে এই যে কোষ তো খুলে আছে, খুলে রেখেছে কে? মানে কোষের ভেতরে যদি বলিস কোষের হাড় কি, মানে কোষকে একরকম কোষের কাঠামো কে প্রদান করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম বলে, বা তোর এন্ডোপ্লাজমিক জালিকাও বলে, অনেক সময় অন্তর্বর্তী জালিকাও বলে, বাংলায় বহুত রকমের নাম আছে। বাংলাটা মাথায় রাখলাম, এটাই মাথায় রাখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দেখতে এরকম হয়, বড় সাইজের, এরকম এরকম এরকম, আর নিচে টাইপের দেখতে হয়। তুই কোষ ছবিটা দেখবি, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি ফুলিয়ে রাখে কোষকে, কোষের ভেতরে। এটা অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে তৈরি, কিন্তু কথা হচ্ছে কি বলতো, এটা ফুলিয়ে রাখে কি, এরকম করে ফুলিয়ে রাখে। এবার কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, কি আমি মানে এক সাইডে দিয়ে দিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ কি করে, এর কাজ কি? এর কাজ হচ্ছে কোষের স্থায়িত্ব বৃদ্ধি করা, মানে বা কোষের স্থায়িত্ব বজায় রাখা। কোষকে যে ফুলিয়ে রেখেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি কোষের ভেতরে আছে বলে না কোষ ঠিকঠাক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বের করে দেয়, কোষ ঠিক আছে, আরামসে, মানে কি বলা যায়, তুই টিপে মেরে ফেলতে পারবি সেরকম। কোষের ভেতরে সমস্ত অঙ্গাণু যাত্রা গায়ে লাগা দিয়ে আরম্ভ হয়েছে। এবার কথা হচ্ছে কাজ 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 এই কাজ লিখে রাখো, কোষের স্থায়িত্ব প্রদান করা। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এবার কথা হচ্ছে ধরো আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকছি, এরকম একটা বাজেটাকে দেখলাম, কোষের স্থায়িত্ব প্রদান করা। বাংলায় ভালো বাংলায় বলছি না, কোষের স্থায়িত্ব প্রদান করা, কোষকে ভালো রাখা, কোষকে অ্যাকচুয়ালি কোষের কাঠামো প্রদান করা। বুঝতে পারছিস? কোষের কাঠামো দাঁড়িয়ে তাহলে তবেই না সে স্থায়ী থাকবে। তুই যদি তোর তুই বড় বডি দাঁড়িয়েছিস কেন? তোর বডিতে কাঠামো আছে, কাঠামো কি হাড়? হাড় বের করে নেয়, তোর বডি শেষ। সেরকম কোষের এন্ডোপ্লাজমিক জালিকা বের করে নাও, শেষ। কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা দুটো ভাগে বিভক্ত, একটা মসৃণ ভাগ, একটা অমসৃণ ভাগ। এন্ডোপ্লাজমিক এই যে এন্ডোপ্লাজমিক জালিকা না, এর একটা সাইড মনে কর, এই সাইডটা মনে কর অমসৃণ, আর এটা মসৃণ। এই অমসৃণ জানিস এর গায়ে টিক 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 দাগ থাকে, উঁচু 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 জিনিস থাকে, এগুলোকে বলে রাইবোসোম। কি বলে? তাহলে রাইবোসোম একটা অঙ্গাণু, সে কোথায় পাওয়া যায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অমসৃণ ভাগে। মসৃণ ভাগে কিছু, অমসৃণ ভাগে মানে বুটি 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 টাইপের হয়ে আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক যে জালিকা আছে, জালিকা দুটো ভাগ, একটা মসৃণ ভাগ, একটা সাইড মসৃণ ভাগ, একটা অমসৃণ ভাগ। অমসৃণ ভাগটা কেন জানিস? ওর গায়ে বুটি বুটি থাকে বলে। জন্য তুই আমার কথা বল, এখানে যদি কিছু কিছু বুটি বুটি থাকে, কিছু হাতগুলো অমসৃণ লাগবে না, ফট করে লাগবে। তো ওই বুটি বুটি যে যে টিক 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 যে জিনিসগুলো উঁচু উঁচু হয়ে আছে, যে জিনিসগুলো, ওগুলো কি বলছি? রাইবোসোম। তাহলে রাইবোসোম অ্যাকচুয়ালি পাওয়া যায় কোথায়? কোষে। কোষে অ্যাকচুয়ালি আমি নির্দিষ্ট করে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অমসৃণ ভাগের উপরে পাওয়া যায় রাইবোসোম। রাইবোসোমের কাজ কি? পরের পর দেখো, রাইবোসোম রাইবোসোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তোর শরীরে যত প্রোটিন আছে না, একটা লোকের শরীর কি দিয়ে তৈরি হয়? বেশিরভাগ তার পুরো শরীর বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি হয়। তো প্রোটিন তৈরি করে কে? রাইবোসোম। রাইবোসোমের মেইন কাজই ওটা, প্রোটিন তৈরি করা, একটাই কাজ রাইবোসোম, প্রোটিন তৈরি করা। রাইবোসোম দু রকমের হয়, একটা 70S আর একটা 80S। 70S মানে যত রকমের মাইক্রোস্কোপিক বা যত রকমের মানে কি বলা যায় আণুবীক্ষণিক জীব আছে না, ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, তাদের ক্ষেত্রে যে রাইবোসোমটা পাওয়া যায় সেটা হচ্ছে 70S। আর যত উন্নত জীব আছে, মানুষ, গরু, ছাগল যারা আছে সব আছে, এদের ক্ষেত্রে সব কি 80S পাওয়া যায়। সবাই সবার দেহই তো প্রোটিন দিয়ে তৈরি হয়, কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়া দেহ প্রোটিন দিয়ে তৈরি হয়। তো ওখানে যে প্রোটিন তৈরি, প্রোটিন কে তৈরি করে? রাইবোসোম। রাইবোসোমের কোন ভাগটা ওখানে আছে? 70S টাইপের রাইবোসোম। এবারে এই যে এস না, এই যে এস না, এসটা অ্যাকচুয়ালি কিছুই না, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, ওটাকে বলে এস এর ফুল ফর্ম। পরীক্ষায় কোনো কাজে লাগে,
তুমি কেউ কোনোদিন জিজ্ঞেস করবে যে 70 কোন প্রকারের 70 এস যে রাইবোসোম পাওয়া যায় তার এস এর ফুল ফর্ম কোনদিন পড়ে এস অ্যাকচুয়ালি কি জানিস সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কি ধরো তুই জলে ধরো কি করবো কাদার কণা ফেলে দিচ্ছিস কত জলদি ওইটা চিটিয়ে পড়ে যাবে সেডিমেন্টেশন মানে কি জানিস তো চিটিয়ে পড়া তো ওই চিটিয়ে পড়ার যে কোএফিসিয়েন্ট কোনো জানা দরকার নেই যে কি ব্যাপারটা হচ্ছে তুই শুধু মাথায় রাখ রাইবোসোম কত প্রকার দুটো একটা 70s একটা 80s 80s কাদের পাওয়া যায় উন্নত জীব যারা আছে আর এটা অনুন্নত জীব যারা আছে তাই ব্যাকটেরিয়া ভাইরাস এদের ক্ষেত্রে এটা পাওয়া যায় এখন কথা হচ্ছে এ তো পাওয়া যায় তাহলে এখানে লিখা তাই উন্নত জীবে এটা 80s টা আর এটা 70s টা উন্নত জীব মেয়েদের দেহে কোনটা পাওয়া যাবে 70s 80s মেয়েদের মেয়ে মানে মানুষ তো রেখে দেবে তো গরু 80s পাওয়া যাবে গরু ছাগল ইঁদুরের দেহে হ্যাঁ 80s এগুলো সবই তো কি মানে এগুলো পরিপূর্ণ জীব 70s শুধু খালি ব্যাকটেরিয়া ভাইরাস আর কিছু আণুবীক্ষণিক জীব আছে তাদের দেহে পাওয়া যায় 70s নয়তো 70s সব 80s হয়েছে ব্যাস এটা লাইক কটা অঙ্গ হলো মাইটোকন্ড্রিয়া গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম চারটে হয়ে গেল থামার সেন্ট্রোজোম সেন্ট্রোজোম মানে এটা সেন্ট্রোজোম কি বলে জানিস তো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ সেন্টার খাসা করেক্ট অ্যাকচুয়ালি করেক্ট এই যে কোষ এরকম আরেকটা কোষ তো বানানো যায় যে পদ্ধতিতে বানানো হয় তাকে বলে কোষ বিভাজন আমার নামে কোষ একটা কোষ থেকে দুটো কোষ আবার ওই কোষটা থেকে আবার দুটো কোষ এটা থেকে আরো দুটো কোষ আবার যে চারটে বের হলো সেখান থেকে দুটো এই দুটো এরকম করে যে এই যে কোষ বিভাজন হয় এই কোষ বিভাজন করে কি অ্যাকচুয়ালি কোষ বিভাজন শুরু করে কি সেন্ট্রোজোম বুঝতে পারলে আর আমি আরেকটা পয়েন্ট করি সেন্ট্রোজোমের কাজ হচ্ছে মেইনলি কোষ বিভাজন করা একটা কোষ থেকে দুটো কোষ ওই যে বললাম না কোথাটা কেটে গেল কোষ নষ্ট হয়ে গেল তো ওখানে তো আরো কোষ তৈরি হয়ে যাবে তো কোষের এমন কোন অঙ্গাণু আছে যেটা এই কাজটা করার ক্ষমতা রাখে সেন্ট্রোজোম কাজ দেখো সেন্ট্রোজোম কোষ বিভাজনে অংশগ্রহণ করে আর তুই যেটা বলছিস যে খাঁচা তোকে যদি আমি এখন বলি যখন যদি কোষ বিভাজন যখন পড়াবো তখন আমি তো বলবো প্রায় কি জিনিস কোষ বিভাজন এখানে সেন্ট্রোজোম মানে কি সেন্ট্রোজোম দুটো সেন্ট্রিওল গঠন করে সেন্ট্রিওল বেমতন্তু গঠন করে বেমতন্তু পুরোটা খিঁচে ধরে রাখে আস্তে আস্তে ক্রোমোসোম গুলো দুভাগে হয়ে যায় ও বেমতন্তু বরাবর চলে যায় এটা তো পুরো ডিটেইলস এই ডিটেইলস এবারে কোষ বিভাজন প্রোফেজ অ্যানাফেজ মেটাফেজ টেলোফেজ এই সমস্ত কিছু তো বলা যায় এবার কথা হচ্ছে আমি যে প্রোফেজ এখানে এত দরকার নেই কোনো কাজে লাগে না আমি এত বলে করব কি এখন কথা হচ্ছে তোরা তো জানিস না তোরা যখন কলেজে পড়েছিস সেল ডিভিশন একটা বড় চ্যাপ্টার পড়ছিস সেল ডিভিশনটা বড় চ্যাপ্টার থাকে তোমাদের এবার কথা বল সেল ডিভিশন তোদের প্র্যাকটিক্যালি দেখানো হয় দেখানো হ্যাঁ কোথায় কিসে দেখা দেখিয়েছে এখন বুঝলি তো তুমি কোন সেমিস্টারে আছো ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে তোমাদের সেল ডিভিশন ওই গালের মধ্যে একটা এমনি কমার্সিটি দিয়ে ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা আমাদের পরীক্ষা হয়েছে এবার কথা হচ্ছে মানে তুই আমেরিকান ইউনিভার্সিটি বা কোনো মানে ফরেন ইউনিভার্সিটিতে তুই চলে যাস না ওখানে সেল ডিভিশন যখন পড়ানো না ওরা টোটালি তোকে একটাই মানে একটা সেল ডিভিশন করার সময় চারটে পার্টে বিভক্ত হয় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ ওই প্রত্যেকটা ফেজ না একটা করে ক্লাস ওই একটা ফেজের একটা করে ক্লাস হয় আর ওগুলো দেখানো হয় পরিষ্কার একদম মানে করে ধর কোনো একটা কোষ নেবে জীবিত কোষ সেখানে দেখাবে যে কোষ বিভাজন হচ্ছে ওই প্র্যাকটিক্যাল থাকে তো সে তো ভালো আমাদের এখানকার ইউনিভার্সিটি আমাদের ভ্রমণ কোন কলেজ পড়াচ্ছে কোন কলেজ পড়াচ্ছে না কোন কলেজে তো নিয়ে এসে কোষ বিভাজন ওগুলো তো আলাদা বাট কথা হচ্ছে কোষ বিভাজন করার সময় অনেক কিছু হয় তো যাই হোক আমাকে জানা দরকার নেই আমার কোষের মধ্যে এমন কোন অঙ্গাণু থাকে যে কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম এটুকু মাথায় রাখলেই হবে চলো আচ্ছা সেন্ট্রোজোম হলো আর কি আছে নিউক্লিয়াসের কাজ কি নিউক্লিয়াসকে বলে কেন্দ্র এই সমস্ত কিছু কন্ট্রোল করছে কে নিউক্লিয়াসকে মানে কোষের মস্তিষ্ক বলে
পুরো একটা কোষ তোর পুরো বডি চালানোর জন্য তোর যদি ব্রেন সর্বনাশ হয়ে যায় না, পুরো বডি সর্বনাশ হয়ে যায়, কিছু কোনো কাজে থাকবে না। তো কোষের যদি নিউক্লিয়াস সর্বনাশ হয়ে যায় না, সবকিছু সর্বনাশ হয়ে যায়। এবার কথা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে সমস্ত লোককে ইনফরমেশন দেয় যে তুমি এটা করো, তুমি এটা করো। ও মাইটোকন্ড্রিয়াকে বলছে তুমি শক্তি তৈরি করো, ওই জন্য শক্তি তৈরি করছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে ঠিকঠাক গাড়ি থাকো, যাতে কোষটা ঠিকঠাক থাকে। রাইবোসোম বলছে প্রোটিন তৈরি করো, ওই জন্য প্রোটিন। নির্দেশ নির্দেশ সমস্ত রকমের ইম্পর্টেন্ট নির্দেশ কে দেবে? নিউক্লিয়াস। ওই জন্য কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াস। এটাও লিখে রাখো পয়েন্টে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে? এগুলো লিখে রাখো। অন্য সব এগুলো যেগুলো বলছি না, এগুলো সব কোশ্চেন, কিছু না। তাহলে কোষের মস্তিষ্ক কথা বলছে নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে সে সমস্ত কিছু বলবো। নিউক্লিয়াসের জন্য আলাদা চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদা মানে ক্লাস লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস থাকে এখানে, নিউক্লিয়াস তো বড় বড়, এই জন্য নিউক্লিয়াস আমি বড় বলছি। লাইসোসোম, লাইসোসোম কি কাজ করে? লাইসোসোম লাইসোসোম থাকে হচ্ছে কোষের মধ্যে লাইসোসোম থাকে। আর লাইসোসোমের কাজ কি? লাইসোসোমের কিছুই কাজ নেই। লাইসোসোম হচ্ছে সবচেয়ে খতরনাক জিনিস, পুরো কোষের মধ্যে সবচেয়ে মানে ডেঞ্জারাস জিনিস থাকে হচ্ছে লাইসোসোম। লাইসোসোমের কাজ কিছুই না। ধরো নিউক্লিয়াস আদেশ দিল গলগি বডিকে বা রাইবোসোমকে প্রোটিন তৈরি করো, রাইবোসোম প্রোটিন তৈরি করলো, বা সেন্ট্রোজোমকে বললো কোষ বিভাজ, কোষ নষ্ট হয়ে গেছে ওইখানে, অনেক কোষ করতে হবে, কোষ তৈরি করো। সেন্ট্রোজোম কোষ তৈরি করবে। তখন নিউক্লিয়াস লাইসোসোমকে আদেশ দেয় যে ওকে মেরে ফেলো। ওই অঙ্গনটাকে যে কাজ করছে এখানকার সে তাকে মেরে ফেলে। লাইসোসোমের মধ্যে থাকে হচ্ছে, লাইসোসোমের মধ্যে একটা তরল থাকে যেটা বলে হাইড্রোলিটিক এনজাইম বা জল বিঘটক তরল। কি বলে? হাইড্রোলিক তরল বলতে পারিস, হাইড্রোলিক লিকুইড বলতে পারিস, বা এটা যদি বলিস বাংলায় যদি লিখিস জল বিঘটক তরল। তার মধ্যে থাকে লাইসোসোমের মধ্যে, লাইসোসোমের মধ্যে জল বিঘটক তরল থাকে, যেটা একদম অ্যাসিড টাইপের। বুঝতে পেরেছিস? কি করে? যদি কোনো অ্যাকচুয়ালি এর মধ্যে থেকে যে তরলটা বেরোয় সেটা অঙ্গাণুকে নষ্ট করে দেয়। বুঝতে পেরেছো? তুমি একটা কথা মনে করো, ধরো নিউক্লিয়াসই পাগল হয়ে গেছে, নিউক্লিয়াসই পাগল হয়ে গেছে, নিউক্লিয়াস উল্টো পাল্টা আদেশ দিচ্ছে। তখন লাইসোসোম কি করে? লাইসোসোম নিজেকে চিরে নেয়, নিজেকে একরকম ফাটিয়ে দেয়। ফাটিয়ে দিলে ওর মধ্যে থেকে কি বেরিয়ে আসে? তরল, হাইড্রোলিক তরল। আর এটা সমস্ত কোষীয় অঙ্গাণু নষ্ট করে। ওই জন্য লাইসোসোম বলে সুইসাইড দেয়, আত্মহত্যা থরি, এরকম টাইপের থাকে। আত্মহত্যা থরি বলে লাইসোসোম। এটা অবশ্য হ্যাঁ 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 আত্মহত্যা থরি কাকে বলছি? লাইসোসোমকে। সুইসাইড দেয় বলে। লাইসোসোম অঙ্গাণু, লাইসোসোমের ভিতরে হাইড্রোলিক তরল থাকে বা জল বিঘটক তরল থাকে। আত্মহত্যা থরি বলে। এগুলো তো কমন পরীক্ষার জন্য যা দরকার সমস্ত কিছু। কটা বাজে? তাহলে এই সমস্ত কিছু কোষীয় অঙ্গাণু তোমাকে মাথায় রাখতে হবে। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলছি, গলগি বডি পরিবহন করছে, সাইটোসোম কোষ বিভাজন করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের স্থায়িত্ব বাড়িয়ে রেখেছে, রাইবোসোম প্রোটিন তৈরি করছে, নিউক্লিয়াস সবাইকে নির্দেশ দিচ্ছে, লাইসোসোম মারার জন্য আছে, এখন জল্লাদ আর কেউ না কাজ করলেও মারবে টোটালি। হলো? এই সমস্ত কিছু কোষীয় অঙ্গাণু আছে। এছাড়াও আরো অনেক কোষীয় অঙ্গাণু আছে যেটা আমরা জানতে পারি। লেখা আছে ওই তরলটার নাম আরো বলুন। হাইড্রোলিটিক তরল, হাইড্রোলাইটিক তরল, বাংলায় না জল বিঘটক তরল।
আচ্ছা দেখো তাহলে কোষের ভেতর তাহলে কাকে কাকে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া পাচ্ছ গোলজি বডি পাচ্ছ সেন্ট্রোজোম পাচ্ছ লাইসোজোম পাচ্ছ রাইবোজোম পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাচ্ছ নিউক্লিয়াস পাচ্ছ কিন্তু আমরা কথা বলছি ये কোষকে ফুলিয়ে রেখে সব ঠিকঠাক আছে আচ্ছা তোর বডিতে যদি শুধু হাড় দিয়ে দিই আর কিডনি দিয়ে দিই তোর বডি তাও দাঁড়িয়ে থাকবে কিন্তু কথা হচ্ছে দাঁড়িয়ে থাকবে চারদিক থেকে তো চিপে টিপে যাবে তার মধ্যে আমরা কথা বলছি একটা ব্যাগে মনে কর ঘটি বাটি এটা সব সমস্ত কিছু নিয়েছিস নিয়ে তুই কাঁধে নিয়ে নিয়েছিস তার দিকে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা করে বাসে থাকবে বাসে থাকবে ওই জন্য এর ভেতরে এতগুলো অঙ্গাণু আছে ও তো বাসে থাকতে পারে এর ওর গায়ে লাগতে পারে এর জন্য এর ভেতরে দিয়ে দিয়েছে একটা লিকুইড এর মধ্যে ভরা থাকে বুঝতে পারছিস এই লিকুইডটাকে বলে প্রোটোপ্লাজম কি বলে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজম তো পরে অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম কিছু এর মধ্যে কিছু অঙ্গাণু থাকে সেগুলোকে নিয়ে প্রোটোপ্লাজম বলে আর শুধু লিকুইডটাকে যদি বলি প্রোটোপ্লাজমকে ভাগ করা হয় প্রোটোপ্লাজমে দুটো ভাগ সাইটোপ্লাজম আর একটা মিজোম তো যাই হোক আমি পরে আসছি তুমি শুধু মাথায় তোমাদের সাইটোপ্লাজম কথা বলবে তুমি শুধু মাথায় রাখবে কোষের মধ্যে যে লিকুইডটা থাকে তাকে বলে প্রোটোপ্লাজম কি বলে এই প্রোটোপ্লাজমকে বলা হয় এই পুরো কোষের না 60 থেকে 70% থাকে এই প্রোটোপ্লাজম আর বাদ বাকি যে অঙ্গাণু আর যে 30-40% থাকে সেগুলো আছে এই অঙ্গাণু মিলে থাকে মানে কোষের পুরো ভাগটাই বেশিরভাগটা কে থাকে প্রোটোপ্লাজম থাকে একটা বিজ্ঞানী ছিল বিজ্ঞানীর নাম হচ্ছে হেক্সলে নাম শুনেছিস হেক্সলে বলেছে এই প্রোটোপ্লাজমকে হচ্ছে জীবন মানে জীবনের ভিত্তি বলেছে জীবনের ভিত্তি বলেছেন মানে তুই শুধু মাথা এটা পরীক্ষা কর আমি এটা বলছি না পরীক্ষা করছি না কি না দেখো প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বা আধার বলে অভিহিত করেছেন বিজ্ঞানী হেক্সলে ভিত্তি বা আধার জীবনের ভিত্তি বা জীবনের আধার বলে অভিহিত করেছেন বিজ্ঞানী হেক্সলে তাহলে বিজ্ঞানী হেক্সলে তাই কোষের প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বা আধার বলে অভিহিত করছে এটা ঠিক পরীক্ষা কোন বিজ্ঞানী এই প্রোটোপ্লাজম বা জীবনের ভিত্তি বা আধার বলে অভিহিত করে কোন কোষীয় বলা হয় প্রোটোপ্লাজম বুঝলে তা এ তো গেল তোমার কোষীয় অঙ্গাণু সমস্ত কিছু গেল এখন কথা হচ্ছে এর ছাড়াও কোষীয় অঙ্গাণু থাকে এবারে এটা তো সমস্ত কোষে থাকে মানে প্রাণী কোষে সমস্ত কোষ মানে প্রাণী কোষ আর উদ্ভিদের কোষের কথা বলছি প্রাণী কোষেও যা থাকে এগুলো প্রাণী কোষেও থাকে এগুলো উদ্ভিদ কোষেও থাকে তাহলে ডিফারেন্স কোথায় হচ্ছে মানে উদ্ভিদ কোষে এমন কি থাকে যেটা প্রাণী কোষে থাকে না বা প্রাণী কোষে এমন কি থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না এরকম কিছু কিছু জিনিস আছে এগুলো সব কোষেই থাকে এটা গাছেও আছে তোর মধ্যেও আছে এগুলো সমস্ত কিছু মানে ডিফারেন্স হচ্ছে যদি বলি আমি এই যে কোষ দেখছিস না এই কোষের বাইরে আর একটা পর্দা যদি আমি তৈরি করি যাকে বলে কোষ এই পর্দাটাকে কি বলি এই যে পর্দাটা এই পর্দাটা কি কোষ পর্দা এর বাইরে আর একটা পর্দা আছে এরকম করে যাকে বলি কি বলতো যাকে বলি কোষ প্রাচীর এটা শুধু উদ্ভিদেই থাকে প্রাণীতে থাকে না যাকে বলে সেল ওয়াল কোষ প্রাচীর শুধু উদ্ভিদেই থাকে প্রাণীতে থাকে না প্রাণীতে শুধু কি থাকে কোষ পর্দাই থাকে যারা প্রোটিন লিপিড দিয়ে তৈরি আর এটা কোষ পর্দা কি দিয়ে তৈরি প্রোটিন লিপিড দিয়ে তৈরি আর কোষ প্রাচীর দিয়ে তৈরি যে উদ্ভিদে থাকে কোষ প্রাচীর দিয়ে তৈরি সেলুলোজ দিয়ে তৈরি সেলুলোজ এক রকমের গ্লুকোজ ঠিক আছে যখন তোমাদের ভিটামিন বা কার্বোহাইড্রেট মানে টোটালি ভিটামিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যখন পড়ানো হবে তখন বলবো গ্লুকোজের কত রকমের প্রকার আছে গ্লুকোজের অনেক প্রকার আছে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড সেই জন্য আপনি শুধু মাথায় রাখছেন কোষ প্রাচীর বা সেল ওয়াল কি দিয়ে তৈরি হয় আর কোষ পর্দা কি দিয়ে তৈরি হয় কোষ পর্দা প্রাণীতে থাকে আর কোষ প্রাচীর উদ্ভিদে আচ্ছা এখন কথা হচ্ছে আর কি থাকে উদ্ভিদে যেটা এটা প্রাণী কোষে থাকে না হয়েছে
লিখে নিচ্ছি এটা মুছি প্লাস্টিক যেটা উদ্ভিদ দিয়ে থাকে পানি দিয়ে থাকে না তিন রকমের প্লাস্টিক কি প্লাস্টিক আমি বলবো না প্লাস্টিকের কাজই হচ্ছে তোমার হচ্ছে প্লাস্টিক কি কাজ যেটা বলে আসি প্লাস্টিক তিন রকমের হয় ক্লোরোপ্লাস্টিক নোভোপ্লাস্টিক লিউকোপ্লাস্টিক কি এগুলো কাজ কি আমি বলছি প্লাস্টিক এরকম এই যে এগুলো রঙ দিচ্ছিস না এরকম প্লাস্টিক এরকম রঙ আছে তো কাজ কি আমি পরে পরে তোমাকে বলছি না হ্যাঁ এটা আমার ঢুকে দেবো মতো প্লাস্টিক এটা উদ্ভিদ কোষ হয়ে গেছে কারণ প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষ থাকে প্রাণী কোষ জানে না কিন্তু ক্লোরোপ্লাস্টিকের কাজ কি তুই যত গাছ সবুজ দেখছিস না এই ক্লোরোপ্লাস্টিকের জন্য ক্লোরোপ্লাস্টিক দুই রকম কাজ করে একটা হচ্ছে গাছের ওই সবুজ রং যেটা ওটা ক্লোরোপ্লাস্টিকের জন্য আর গাছে যত খাবার তৈরি হয় না সবকিছু ক্লোরোপ্লাস্টিকই তৈরি গাছের গাছের খাবার তৈরি হয় না গাছ খাবার তৈরি করতে পারে কোথায় করে পাতায় করে পাতায় তো বিভিন্ন রকম কোষ থাকে বাবা পাতাতে এই কোষ আছে কোষের মধ্যে পাতাতে যে কোষগুলো সেগুলো সব প্লাস্টিক পুরো গাছেই প্লাস্টিক থাকে এবার গাছের কিছু পাতাই সবুজ হয় কাণ্ড সবুজ হয় না কচি কাণ্ডতে এমনিতে সবুজ হয় কারণ ওখানে ক্লোরোপ্লাস্টিক থাকে বেশি তুই সবুজ যেখানে যেখানে গাছের সবুজ দেখছিস না সব জায়গায় ক্লোরোপ্লাস্টিক আছে তাহলে ক্লোরোপ্লাস্টিকের কাজ কি গাছকে সবুজ রং প্রদান করা আর গাছের খাবার তৈরি করা হয়েছে ক্লোরোপ্লাস্টিকের কাজ কি সবুজ রং ছাড়া আর যত কালার হয় গাছে যেমন গাজর পুরো দেখতে কিরকম হয় আর যে কালার হয় কমলা কালার হয় এবার কথা হচ্ছে কি আছে ক্লোরোপ্লাস্টিক তো নেই ক্লোরোপ্লাস্টিক আছে সবুজ রং ছাড়া আর অন্যান্য রং প্রদান করা কাজ কার কাজ ক্লোরোপ্লাস্টিকের কাজ এগুলো সাইডে লিখতে না ক্লোরোপ্লাস্টিকের কাজ সবুজ রং প্রদান করা এবং খাদ্য তৈরি করা এগুলো লিখতে না এগুলো পয়েন্ট আমি নোট তোরা কর দেখ যেটা পিডিএফ পাবি সেটা পিডিএফ পাবি তোরা মেহনত তাহলে করছিস কি সবুজ রং উদ্ভিদের সবুজ রং প্রদান করা ও খাদ্য তৈরি করা এটা কার কাজ ক্লোরোপ্লাস্টিকের কাজ ক্লোরোপ্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে অনেক সময় ঠিক আছে ক্রোমোপ্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে ক্রোমোপ্লাস্টিক লেখো সবুজ রং ছাড়া আর বিভিন্ন রঙিন রং তৈরি করা ক্রোমোপ্লাস্টের কাজ সবুজ রং ব্যতীত বা সবুজ রং ছাড়া আর অন্যান্য বিভিন্ন রকমের রঙিন রং লাল হলুদ কমলা এটা সেটা এই যে আছে সবই তৈরি করা কার কাজ ক্রোমোপ্লাস্টের কাজ আর লিউকোপ্লাস্টের কাজ কি লিউকোপ্লাস্ট অ্যাকচুয়ালি থাকে না মূলে উদ্ভিদের মূলে থাকে কিরকম দেখতে উদ্ভিদের মূল সাদা হ্যাঁ সাদা রঙের যেখানে যেখানে কালার আছে না ওগুলো সবই হচ্ছে লিউকোপ্লাস্ট আছে লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করা ওই সাদা মূলটা লিউকোপ্লাস্ট হ্যাঁ সাদা মূলটা লিউকোপ্লাস্ট তাহলে ও খাদ্য সঞ্চয় করে এখানে তো কথা হচ্ছে দেখো লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায় মিলিয়ে তো দুই খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করা মূলে খাদ্য সঞ্চয় করে খাদ্য সঞ্চয় করা লেখ এবং তারপরে পয়েন্ট লিখে দিতে পারি যে ওগুলো মূলে পাওয়া যায় লিউকোপ্লাস্ট মেইনলি মূলে পাওয়া যায় এখন না যে কোথাও পাওয়া যায় না পাওয়া যায় মেইনলি মূলে ঠিক আছে প্লাস্টিক তাহলে এতগুলো প্লাস্টিক তাহলে কোথায় পাওয়া যাচ্ছে উদ্ভিদে পাওয়া যাচ্ছে প্রাণী কোথায় পাওয়া যাচ্ছে আরেকটা পয়েন্ট আছে এরপরে নিউক্লিয়াস আমি আগে ক্লাসে নিউক্লিয়াসটা একটু ভালো করে দেখো নিউক্লিয়াসটা অনেকটা আছে ডিএনএ টিএনএ সমস্ত কিছু নিউক্লিয়াসের মধ্যে উদ্ভিদ কোষে আচ্ছা উদ্ভিদ কোষে আমি আসি এই যে কি পুরো কোষ দেখছিস না কোষে যদি আমি প্লাস্টিকটা উড়িয়ে দিই দেখ এই যে পুরো কোষে যদি আমি প্লাস্টিকটা উড়িয়ে দিই তাহলে কি হয়ে যাবে প্রাণী কোষের
দেখবি ধারে ধারে না কোনো কোষে দেখবি এরকম টাইপের একটা রোঁয়া বেরিয়েছে বড় সাইজ। আবার কোনো সময় কোনো কোষের গায়ে না এরকম ছোট 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 রোঁয়া আছে। বুঝতে পেরেছিস? এই যে বড় রোঁয়া, একটা কি দুটো দেখবি বড় রোঁয়া বেরিয়ে গেছে, এই রোঁয়াগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাজেলা। আর এই ছোট ছোট রোঁয়া যেগুলো আছে এগুলো বলে সিলিয়া। এগুলো প্রাণী কোষে দেখা যায়, এটা উদ্ভিদ কোষে দেখা যায়। এটা সিলিয়া আর ফ্ল্যাজেলা এগুলো প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায়। ঠিক আছে? এই টাইপের ডিফারেন্স গুলো তোমরা লিখে রাখো, যাতে এগুলো তখন তোরা যখন পড়বি তখন তুই বুঝতে পেরে যাচ্ছিস। সিলিয়া ফ্ল্যাজেলার কাজ কি জানিস তো? বমনে সাহায্য করা। কোষ যদি চলাচল করতে চায়, অনেক কোষ থাকে, কিছু কিছু কোষ থাকে স্টেডি, তাদের কোনো চলাচল করার দরকার নেই, কিন্তু কিছু কিছু কোষ থাকে চলাচল করতে চায়। যে কোষগুলো চলাচল করতে চায় তাদের কাছে কি থাকে? লেজ, পেছনে লেজ থাকে। সিলিয়া যেমন শুক্রাণু একেবারে কোষ চলাচল করতে চায়, ওই জন্য ওর পেছনে ফ্ল্যাজেলা থাকে, বিরাট বড় লেজ। তুমি শুক্রাণু বড় লেজ থাকে। ফ্যাক্ট হচ্ছে এখানে যে সিলিয়া ফ্ল্যাজেলা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে। একটা অঙ্গ আমি ছেড়ে গেছি যেটা আমার মাথায় ছিল না, ওটা প্রাণী কোষে উদ্ভিদ কোষে দুটোতেই থাকে। সেটা কি জানিস তো? ভ্যাকুওল নামটা তার এটা, এটাতেও থাকে, ভ্যাকুওল এটাতেও থাকে। ভ্যাকুওল প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে। কাজ কি ভ্যাকুওল? জল সঞ্চয় করে রাখে। কেননা এর ভেতরে যে প্রোটোপ্লাজম আছে না, যে প্রোটোপ্লাজমের 90% জল দিয়ে তৈরি হয়। এখন হচ্ছে জল যায় কোথায়? এখন তুই জল খাচ্ছিস কোথায় যাচ্ছে? জল যদি খেলি রক্তের মাধ্যমে সমস্ত জল কোথায় যাবে? কোষে কে ধরে নেবে? নিউক্লিয়াস না, প্রোটোপ্লাজম। আর এই যে প্রোটোপ্লাজম যে লিকুইডটা আছে কোষের ভিতরে ওটা কি? ওর 90% জল। বুঝতে পেরেছিস? এবার হচ্ছে ওই যে জলটা, এবার এক্সেসিভ জল কোথায় রাখো? কোথায় রাখো? ধর মনে করে এখানে জলের কিছু শর্টেজ পড়ে গেল, তো তখন সেই জলটা দেবে কি? তখন এক্সেসিভ জল, তুই যখন জল খাচ্ছিস না, তখন রক্তে আসছে না জল, তাহলে এক্সেসিভ জলটা দেবে কি? ভ্যাকুওল জল সঞ্চয় করে রাখে। ভ্যাকুওলের কাজ কি? জল সঞ্চয় করে রাখে। এটা প্রাণী কোষ দুটো দিক আছে, ভ্যাকুওল দুটো দিক আছে। উদ্ভিদ কোষে ভ্যাকুওল বড় সাইজের হয়, প্রাণী কোষে তো ভ্যাকুওল ছোট সাইজের হয়। উদ্ভিদ কোষে ভ্যাকুওল বড় হয়, বহুত বড় হয়। উদ্ভিদ আপনি দেখবেন উদ্ভিদ কোষে কেটে দিলে জল বেরিয়ে আসে, উদ্ভিদ কোথেকে আসে? ভ্যাকুওল বুঝছেন? তাহলে ভ্যাকুওল দুটো দিক আছে, বাট এখানে পয়েন্ট কি? পয়েন্ট হচ্ছে উদ্ভিদ কোষের ভ্যাকুওলটা সাইজে বড় হয় আর প্রাণী কোষের ভ্যাকুওল সাইজে ছোট। হলো? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কনসেপ্ট। আর আরেকটা কনসেপ্ট বলি, আরেকটা কনসেপ্ট বলি। কোষ না, কোষ দু রকমের হয়। একটা প্রোক্যারিওটিক, এটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দু টাইপের হয় কোষ। কোষ দু রকমের হয়, প্রোক্যারিওটিক। কোষ তো দেখুন প্রাণী কোষের মধ্যেও প্রোক্যারিওটিক ভাগ আছে, উদ্ভিদ কোষেরও প্রো আর ইউ ভাগ আছে। কিন্তু কথা হচ্ছে তাহলে কোষ এখন দেখতে গেলে প্রোক্যারিওটিক, অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা না, অনুন্নত কোষ যারা না তাদেরকে প্রোক্যারিওটিক কোষ বলে। যেমন ধরো ব্যাকটেরিয়ার কোষ, ভাইরাসের কোষ, এগুলো সব মানে কম পাওয়ারফুল কোষ, যেখানে এত অঙ্গাণু নেই। ব্যাকটেরিয়ার কোষে কিছু থাকে না, ব্যাকটেরিয়ার কোষে যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের বাইরে যে পর্দা আছে না, নিউক্লিয়াসের বাইরেও তো একটা পর্দা থাকে। ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াস থাকে আর বাইরে পর্দা থাকে, হ্যাঁ পর্দাবিহীন থাকে। তো ধরো এই একটা কোষ, ব্যাকটেরিয়ার কোষ, এর ভেতরে মাইটোকন্ড্রিয়া থাকতেও পারে নাও থাকতে পারে। প্রোক্যারিওটিক কোষে বেশিরভাগ কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে, বাইরেই থাকে। তো নিউক্লিয়াস থাকে, কিন্তু নিউক্লিয়াস পর্দাবিহীন নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস থাকে তার মানে নিউক্লিয়াসের ভেতরে না মেইনলি ডিএনএ বা আরএনএ থাকে। এদের ক্ষেত্রে পর্দাবিহীন নিউক্লিয়াস, তার মানে ডিএনএ আর আরএনএ বাইরে ঘোরাঘুরি করছে। বুঝতে পেরেছিস? যত দুনিয়ার যত অনুন্নত জীব আছে না, ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে যত আণুবীক্ষণিক জীব আছে আর কি, সেগুলো সমস্ত কিছু হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আর যত উন্নত কোষ আছে সেগুলো সব আছে তোমার ইউক্যারিওটিক কোষ। আমাদের কোষ গরু, হাতি, ইঁদুর সব ইউক্যারিওটিক, এগুলো সব ইউক্যারিওটিক কোষ। কিন্তু ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, ভাইরাস প্রোক্যারিওটিক, এসব আছে। হ্যাঁ, এখানে ব্যাকটেরিয়াতে প্রোক্যারিওটিক কোষ মানে ব্যাকটেরিয়াতে রাইবোসোম পাওয়া যাবে, আর প্রোটিন তো এও তৈরি করে, ও তৈরি করে।
আমাদের এই যে কোষপর্দা না, এটা প্রোটিন লিপিড দিয়ে তৈরি। এদের হচ্ছে একটা থাকে গ্লাইকন বলে একটা থাকে, মানে ওটা ওই দিয়ে তৈরি হয়। কিন্তু কথা হচ্ছে ওই এদের রাইবোসোম ওইটা তৈরি করে, আমাদের রাইবোসোম প্রোটিন তৈরি করে। 70 না, কম ছোট রাইবোসোম, একটু বড় আর ছোট। আমাদের রাইবোসোম সাইজ একটু বড়, কিন্তু এটি আর ওটা একটু ছোট 70। তো বেশ এটুকুই আছে। এবারে তো মাইটোকন্ড্রিয়া ধরবো বড় করে একটু। না আজকে না আজকে বলবো না। চ্যাপ্টার মাইটোকন্ড্রিয়া আছে, কোষ বিভাজনও কিছুটা আছে। কোষ বিভাজনে তোমাদের এই সমস্ত ডিটেইলস আমি বলবো, কিছুটা ডিটেইলস তো বলবো, মানে প্রবীজ আনাফে যেগুলো বলা হয়। কোষ বিভাজন হয়ে গেলে তারপর কি চ্যাপ্টার আছে, বড় বড় কোনো চ্যাপ্টার, যেগুলো বড় বড় চ্যাপ্টার, হরমোন, মস্তিষ্ক, হাড়, রক্ত, এগুলো বড় বড় চ্যাপ্টার, এগুলো শেষ করে দিতে হবে। একটা ক্লাসে দেখি বড় বড় বেশি বেশি